এবার এটা থিটা হলে অ্যাজ ইফ এইটাও কি হবে থিটা, অপোজিট অ্যাঙ্গেল। তাহলে এইটা ডিএফ হলে এই দিকটা কি কাজ করবে আমার ডিএফ কস থিটা, এই দিকটা কাজ করবে ডিএফ সাইন থিটা। তাহলে আমি দেখ এই দিক বরাবর কাজ করছে, তাহলে আমি যখন নিচে নামবো এটা আস্তে আস্তে এরকম ভাবে কাজ করবে। তার মানে আমি যদি এক পাক পুরো ঘুরি তাহলে এটা এরকম ভাবে এক পাক ঘুরবে, হ্যাঁ না বল। আলটিমেটলি এই ডিএফ কস থিটা টার্মগুলো পরস্পরকে কি করবে ক্যান্সেল আউট, কেন রেডিয়াস বরাবর কাজ করছে এরকম ভাবে। তার মানে একবার ডিএফ কস থিটা এইভাবে কাজ করছে, আরেকবার ঘোরালে একরকম এরকম ভাবে কাজ করতে 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 যাচ্ছে। তাহলে পরস্পরকে কি করবে অপোজিট গুলো পরস্পর কি করবে ক্যান্সেল আউট করে দেবে। আজকে থার্ড সেমিস্টারের আমরা ইউনিট 1 এর সেকেন্ড চ্যাপ্টার শুরু করব, কুলম্বের সূত্র বা কুলম্বস ল। কুলম্বের সূত্র বা কুলম্বস ল এই চ্যাপ্টারটা আমাদের ছায়ার টেক্সট বই বা ছায়ার বইয়ে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র নাম দেওয়া আছে সম্ভবত। ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র বা কোনো জায়গায় চার্জ থাকলে তার আশেপাশে একটা ফিল্ড জেনারেট হয়। সবাই সই করে নিয়েছিস তো? সেটা নিয়ে আলোচনা আজকে আমরা আলোচনা করব প্রথমে কুলম্বস ল। সো ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র, সেখানে আমরা আলোচনা করছি কুলম্বস ল। কুলম্বস ল, কুলম্বের সূত্র কি? কুলম্বের সূত্র না তো যদি দুটো স্ট্যাটিক চার্জ পয়েন্ট চার্জ থাকে তো দুটো কথা এখানে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে স্ট্যাটিক চার্জ, দুটো স্ট্যাটিক হবে এবং পয়েন্ট হবে। এই দুটো যদি মেনশন না হয় কুলম্বস ল অ্যাপ্লিকেবলই হবে না। দুটি স্থির বিন্দু আধান, স্থির মিন্স স্ট্যাটিক থাকবে, চুপচাপ কোনো এক জায়গায় বসে আছে, এবং তার সঙ্গে পয়েন্ট চার্জ বিন্দু আধান। তাহলে দুটো স্থির বিন্দু আধান কি হয় যদি পরস্পর থেকে কিছুটা পরিমাণ দূরে থাকে, আমরা অ্যাজিউম করতে পারি যে এটা একটা পয়েন্ট চার্জ Q1, এটা একটা পয়েন্ট চার্জ Q2 and they are separated with r distance। Q1 আর Q2 দুজন r ডিসটেন্সে সেপারেট হয়ে আছে। অঙ্কিতা সই করেছিস এখানটাতে? 24 এখানে করে নে, কোন এক জায়গায় উপরে 25 এখান থেকে রাখ, তোর কাছে পড়ে নিচ্ছি। তাহলে পরে অ্যাকর্ডিং টু কুলম্ব যে এরা পরস্পর একটা অ্যাট্রাকটিভ অর রিপালসিভ ফোর্স জেনারেট করবে। অ্যাট্রাকটিভ কখন হবে? যদি অপোজিট চার্জ থাকে। আগের দিন আলোচনা করা হয়েছিল আনলাইক চার্জ কি করে অ্যাট্রাক্ট করে, অ্যান্ড লাইক চার্জ কি করে রিপেল করে। তাহলে একই যদি আধান হয় পরস্পরকে কি করবে আকর্ষণ করবে, আর যদি বিপরীত আধান একই আধান হয় পরস্পরকে বিকর্ষণ করবে, আর বিপরীত আধান হলে পরস্পরকে কি করবে আকর্ষণ করবে। সো এই আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দেয়ার চার্জেস, আর কি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দেয়ার ডিস্টেন্স, অর্থাৎ তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই ফর্মুলাটা আমাদেরকে কুলম্ব দিল, এবং এখান থেকে আমরা পেতে পারি যে F প্রপোর্শনাল টু Q1 Q2 বাই R স্কোয়ার। তার মানে যদি আধানের পরিমাণ, চার্জের পরিমাণ বাড়ে, অ্যাট্রাকটিভ অর রিপালসিভ ফোর্সও কি হবে বাড়বে। যদি তাদের মধ্যে ডিস্টেন্স কমে যায় তাহলে ফোর্স বাড়বে, ডিস্টেন্স বেড়ে গেলে ফোর্স কি হবে কি ব্যাপার কমবে। এত ক্লিয়ার হয়েছে? সো রেকর্ডিং চালিয়েছি তো আমি। সো এখন এই প্রপোর্শনালিটি যদি তুলে দিই তাহলে একটা কনস্ট্যান্ট আসবে, আমি কে ড্যাশ লিখলাম, তার পিছনে কারণ আছে। Q1 Q2 by R square where K dash is proportionality constant, সমানুপাতিক ধ্রুবক, এবং it depends on two factors. What? একটা হচ্ছে মিডিয়াম, কোন মাধ্যমে পার্টিকেলটা আছে সেই মাধ্যমের উপর নির্ভর করবে, মিডিয়ামের উপর নির্ভর করবে ভাই, মিডিয়াম মাধ্যম। আর নির্ভর করবে কার উপর না তো ইউনিট সিস্টেম, তুমি কোন ইউনিট ইউজ করছো তার উপর নির্ভর করবে এই কে ড্যাশের ভ্যালু। তাহলে এই সমানুপাতিক ধ্রুবক যেটা পেলাম কে ড্যাশ, এটা ডিপেন্ড করছে দুটো ফ্যাক্টরের উপর। একটা হচ্ছে ইউনিট সিস্টেম, আমি কোন ইউনিট ইউজ করছি। এবার তুমি বুঝতে পারছো ইউনিট সিস্টেম দু রকমের হয়, একটা হচ্ছে সিজিএস ইউনিট সিস্টেম আর একটা হয় এসআই। তো সেই দু ক্ষেত্রে এই কে ড্যাশের ভ্যালু দু রকম হবে। আর একটা মিডিয়ামের উপর ডিপেন্ড করছে, মানে কি যেহেতু তুমি যদি আধান দুটোকে জলের ভেতরে ঢুকিয়ে দাও, অ্যালকোহলে ঢোকাও, শূন্য স্থানে নিয়ে যাও, তাহলে পরে এই ফোর্সের মান চেঞ্জ হবে। যেহেতু আমরা 11-এ পড়ে নিয়েছি গ্র্যাভিটেশনাল ফর্মুলা, সেখানে তোমরা দেখবে F সমান ছিল G(m1m2 by R স্কোয়ার। এখানে G এর ভ্যালু কোনো কিছুর উপর ডিপেন্ডই করতো না, সেজন্য এটাকে ইউনিভার্সাল বলতাম।
এইটা যেহেতু কে ড্যাশ মিডিয়ামের উপর ডিপেন্ড করছে, সেজন্য এটাকে কখনো আমরা ইউনিভার্সাল ল বলতে পারবো না। ইউনিভার্সাল এই কারণে নয়, কনস্ট্যান্ট হবে না, তার কারণ কি এটা মিডিয়ামের উপর ডিপেন্ড করবে, হোয়ারএজ জি এর ভ্যালু সব জায়গাতেই একই, সেই জন্য জিটাকে আমরা ইউনিভার্সাল কনস্ট্যান্ট বলতাম। তো এখন যদি আমরা পুরো সিস্টেমটাকে সিজিএস এ চালানোর চেষ্টা করি, তাহলে সিজিএস এ কে ড্যাশ কে লেখা হয় 1/k দ্বারা, যেখানে কে, এই কেটাকে বলবো, এই যে কে নিচের কেটাকে বলছি আমরা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, বাংলায় বলবো পরাবৈদ্যুতিক ধ্রুবক, আমি ইংলিশটাই লিখলাম, যেখানে কেটাকে বলছি আমরা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে কেটাকে বলছি আমরা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এবং যদি ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যম দেখো অথবা এয়ার, বায়ু বা ভ্যাকুয়াম শূন্য মাধ্যমে, এই কে এর ভ্যালু অর্থাৎ ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু হয় 1। তাহলে মাথায় রাখবো শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে কে এর ভ্যালু কত হচ্ছে 1। তাহলে পরে এই ফর্মুলাটা আমার এখন দাঁড়ায় ক্যাপিটাল এফ শুড বি ইকুয়াল টু 1/k q1 q2 বাই r স্কয়ার। আর যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে দেখি, তাহলে এফ সমান কে এর ভ্যালু কত হয় 1, সেই জন্য আমরা লিখতে পারি q1 q2 বাই r স্কয়ার। এটাই হচ্ছে ফোর্সের ভ্যালু সিজিএস এর শূন্য মাধ্যম। তাহলে এই যে ফোর্সের ভ্যালুটা পেলাম, এটা পেলাম সিজিএস পদ্ধতিতে, আর তার সাথে পেলাম কোন প্রসেস না, তো ভ্যাকুয়াম বা এয়ার বায়ু মাধ্যমে। খাতা নোট ডাউন করবো অবভিয়াসলি। তাহলে কুলম্বের সূত্র সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমের ক্ষেত্রে কি হয় সেটা আমরা দেখলাম, ক্যাপিটাল এফ শুড বি ইকুয়াল টু q1 q2 বাই r স্কয়ার, যেখানে q1 আর q2 হচ্ছে দুটো পয়েন্ট চার্জ, আর r হচ্ছে তাদের মধ্যে ডিসটেন্স অবভিয়াসলি। এখন যদি আমরা এসআই পদ্ধতিতে এই জিনিসটাকে বার করতে চাই, তখন এসআই পদ্ধতিতে কে ড্যাশ কে লেখা হয় 1/4 পাই এপসাইলন দ্বারা, যেখানে এই চিহ্নটাকে বলবো আমরা এপসাইলন, এবং এপসাইলন হচ্ছে কোনো মাধ্যমের ইলেকট্রিক পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা। সো এপসাইলনটাকে আমরা ফিজিক্যালি বলবো ইলেকট্রিক পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা। এর ইউনিট হয় কুলম্ব স্কয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। সো ইলেকট্রিক পারমিটিভিটির ইউনিট হয় কুলম্ব স্কয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। আমরা সেই এপসাইলনটাকে বললাম। তাহলে পরে এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ক্যাপিটাল এফ এর ভ্যালু হবে 1/4 পাই এপসাইলন q1 q2 বাই r স্কয়ার, হোয়ার এপসাইলনটাকে কি বলছি ইলেকট্রিক পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা। এপসাইলনটাকে বলছি তড়িৎ ভেদ্যতা, ইলেকট্রিক পারমিটিভিটি, কুলম্ব স্কয়ার নিউটন -1 মিটার -2। এবার যদি ভ্যাকুয়াম বা এয়ার মিডিয়ামে দেখো, তাহলে এই এপসাইলনটাকে আমরা এপসাইলন নট, উচ্চারণটা এইভাবে হবে এপসাইলন নট, বা তুমি এপসাইলন 0 বলতে পারো, এপসাইলন নট দ্বারা চিহ্নিত করা হয়। এটাকে এভাবে লিখি আমরা। তাহলে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে এই এপসাইলনটাকে লিখবো আমরা এপসাইলন নট দ্বারা, মানে এপসাইলন নট মানে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। এপসাইলন নট মানে হবে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। এবং এই এপসাইলন নটের একটা ভ্যালু আছে কত, 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12 কুলম্ব স্কয়ার নিউটন -1 মিটার -2। সে কারণে এই ফোর্সের ভ্যালুটা তখন দাঁড়াবে 1/4 পাই এপসাইলন নট q1 q2 বাই r স্কয়ার। এখন কোশ্চেন আসতে পারে যে হোয়াই 4 পাই, বেসিক কোশ্চেন, কেন 4 পাই নিলাম? এখানে তো স্যার শুধু কে নিলেন, এখানে তো 4 পাই করেননি, এখানে আপনার কেন মনে হলো যে 4 পাই করবে? এটা বেসিক কোশ্চেন, তোমাদের মাথায় কারোর আসতে পারতো যে আমি তো স্যার শুধু এপসাইলন 0 লিখলেও হতো, যেমন এখানে করেছিলাম। হ্যাঁ না বলো, এখানে তো কোনো এরকম সংখ্যা টংখ্যা গুণ করিনি, আপনি কেন স্যার এখানে 4 পাই গুণ করলেন? 4 পাই গুণ করার কারণটা হচ্ছে কি, যদি আমরা 1/এপসাইলন 0 ভ্যালু বার করতাম, তাহলে 1/8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12 এর একটা ভালো মান পেতাম না, যেটা মনে রাখার মতো। কিন্তু আমি যদি এটার পরিবর্তে 1/4 পাই এপসাইলন নট করে দিই, তখন দেখা যায় এর একটা সুন্দর মান দাঁড়ায়, সেটার মান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। সো একটা ভ্যালিড এবং সুন্দর মান পাওয়ার জন্য আমি একটা ধ্রুবককে গুণ করলাম প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের সঙ্গে।
এই 4 পাই নেওয়ার রিজনটাই হচ্ছে এইটা। যদি কোনোদিনও ভাইভা বা ইন্টারভিউ কোনো জায়গায় জিজ্ঞেস করে, যেন বলতে পারো যে 4 পাইটা কেন নেওয়া হয়। এটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালি খুব জিজ্ঞেস করে যে এই ফর্মুলায় কেন 4 পাই নিল, আমি তো এখানে শুধুমাত্র কে নিতে পারতাম, এখানে শুধুমাত্র এপসাইলন নিতে পারতাম, হোয়াই দিস 4 পাই। সো 4 পাইটা নেওয়া হয়েছে এরকম একটা ভ্যালিড মান পাওয়ার জন্য, এবং এর ইউনিট হবে মিটার স্কয়ার নিউটন কুলম্ব টু দি পাওয়ার -2। জাস্ট উল্টে যাবে, বুঝতে পারছো, ইউনিটটা জাস্ট উল্টে যাবে। সো এখানে 4 পাই গুণটাকে করার কারণই হচ্ছে বিকজ ওই ভ্যালিড একটা মান 9 × 10⁹। সো 1/4 পাই এপসাইলন 0 মান হচ্ছে 9 × 10⁹। সেই কারণে আমরা মনে রাখবো যে এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে কুলম্বের সূত্র হবে আমার 9 × 10⁹ ইন্টু Q1 Q2/r²। তাহলে এটা হচ্ছে আমার অবভিয়াসলি কুলম্বের সূত্র ইন টার্মস অফ এসআই। এখন আমরা তাহলে দুটো প্রসেস পেলাম, একটা সিজিএস আর একটা পেলাম এসআই। আমরা বেশিরভাগই আমাদের পড়াশোনাটাকে এসআই এর মধ্যেই রাখবো, সিজিএস পড়াশোনা খুব কম করব। তার কারণ কি, সিজিএস এ আমাদের বেশিরভাগটাই অ্যাভয়েড করতে বর্তমানে বলা হচ্ছে, বেশিরভাগটাই জোর দেওয়া হচ্ছে এসআই এর উপর। সেই কারণে আমরা সিজিএসটা জেনে রাখবো, এমন নয় যে একদমই জানবো না। কিন্তু যদি কোনো কোয়েশ্চেনে সিজিএস বলে দেওয়া হয় তখন তো আমাকে সিজিএস জানতে হবে, তখন কিন্তু এই প্রসেসে উত্তর বার হবে। কিন্তু যদি আমাদের না বলে দেয় তখন আমরা চেষ্টা করব এসআই জিনিসটাকে জানানোর এবং এসআই সম্বন্ধেই বেশি করে পড়াশোনা করা। তাহলে এতদূর বুঝতে পারলাম। এখন তুমি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছ যে এফ এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এফ ভেক্টর কোয়ান্টিটি, এটা তো কনস্ট্যান্ট, এর কোনো ভেক্টর টেক্টর কিছু নাই। আবার দেখো Q1 চার্জ, চার্জ ইটসেলফ ইজ এ স্কেলার কোয়ান্টিটি, তাহলে এটাও স্কেলার এটাও স্কেলার, তাহলে এটা ভেক্টর হলে অবভিয়াসলি এটাকে ভেক্টর হতে হবে। সো যদি আমি কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম জানতে চাই বা ভেক্টর রূপ কুলম্বের সূত্রের কি হবে, তাহলে অবভিয়াসলি যদি আমি বাঁ দিকে এফ এর মাথায় ভেক্টর বসাই তাহলে সামহাও আমার এইদিকে কোনো না কোনো জায়গায় একটা ভেক্টর বসাতেই হবে। বা কি করে বসাবো ভেক্টরটা, এই সমস্যা। আমি ভেক্টরকে নিচে লিখতে পারবো না, তাহলে তার জন্য যেহেতু আমি জানি সেই হিসেবেই বলছি যে আমরা একটা সিস্টেম ইউজ করতে পারি, যেটা আমরা গ্র্যাভিটেশনে ইউজ করেছিলাম, তোমরা মনে করতে পারো যে আমরা যদি আর ভেক্টর বাই আর কিউব চয়েস করি, যেখানে আরটা হচ্ছে আর ভেক্টরের মান, আই রিপিট আর হচ্ছে আর ভেক্টরের মান, তাহলে পরে দেখো অ্যাকচুয়ালি কি দাঁড়ায়, এটা মানে আর ভেক্টর। আর ভেক্টর মানে কি না, তো আর ভেক্টর মানে হচ্ছে আর ইন্টু আর ইউনিট, হ্যাঁ না বলো, নিশ্চয়ই জানি আমরা, বাই কত তাহলে আর কিউব। তার মানে আমরা সিম্পল ভেক্টরে পড়েছিলাম যে ইউনিট ভেক্টর কাকে বলে, না তো কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে স্যার ইউনিট ভেক্টর পান। তাহলে লজিক্যালি আর ভেক্টর মানে কত, আর ইউনিটের সাথে আর গুণ, তাই তো লিখেছি আর ভেক্টর মানে আর ইন্টু আর ইউনিট বাই আর কিউব। আর এখানে যদি আর আর কেটে যায় তাহলে এখানে পড়ে থাকছে আর ইউনিট বাই আর স্কোয়ার। ইউনিট মানে কি, তার মান 1, তার মানে আলটিমেটলি আর ভেক্টর বাই আর কিউবের ভ্যালু কত, 1/r², হ্যাঁ না বলো। তার মানে এখানে যে আর স্কোয়ার আছে মানে অ্যাকচুয়ালি আছে কি 1/r², ঠিক বলছি তো। আমি চাইছি এই 1/r²টাকে রিপ্লেস করতে এটার দ্বারা, নিশ্চয় তাহলে পারবো, হ্যাঁ না বলো। কেন, আর ইউনিট, এই আর ইউনিটের ভ্যালু কত হয় 1, নাকি রে, আর ইউনিটের ভ্যালু তো 1 হয়, ইউনিট ভেক্টর ভ্যালু আর কত 1 ভ্যালু, ইউনিট ভেক্টরের ভ্যালু 1, ওর ডাইরেকশনটাকে বোঝায় ইউনিট ভেক্টরের কাজ। যেমন তোমার আই ক্যাপ বোঝায় কোন দিকে, এক্স বরাবর, তাহলে কোন জায়গায় আই ক্যাপ আছে মানে তার ভ্যালু কত 1, কিন্তু সেটা এক্স বরাবর বোঝায়। যেমন 2i ক্যাপ মানে এক্স বরাবর 2 ঘর যাবো, নাকি হ্যাঁ না বলো, এক্স বরাবর 2 দিকে 2 ঘর যাবো, তাহলে 2i ক্যাপ মিটার মানে 2 মিটার যাবো, কোন দিকে যাবো, এক্স বরাবর, তাহলে এটাও তাই বোঝায়। সেই কারণে আমরা লিখতে পারছি এফ ভেক্টর সমান 9 × 10⁹ কে আমরা এই বরাবর লিখছি 1/4 পাই এপসাইলন 0, আমরা এটা লিখছি না, এইভাবে লিখছি, ইন্টু Q1 Q2, নিচে কত লিখবো তাহলে আর কিউব, আর উপরে কত লিখবো আর ভেক্টর। এটা লেখা যায়, হ্যাঁ না বলো। আর একটা লেখা যায়, আমি তো ইউনিট আকারেও লিখতে পারি, হ্যাঁ না বলো, ইউনিট আকারেও লিখতে পারি। কি করে, না তো স্যার আর ভেক্টর বাই আর কিউব মানেই তো আর ইউনিট বাই আর স্কোয়ার, ঠিক বলছি তো, ভালো কথা কাও। আর ভেক্টর বাই আর কিউব মানে কত, আর ইউনিট বাই আর স্কোয়ার। এটা কোথায় পড়েছিস ভাই, ভেক্টরে পড়েছিস প্লিজ, তাই না। তাহলে আমি এখানে লিখতে পাচ্ছি এফ ভেক্টর সমান 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার, তার সাথে আর ইউনিট, হ্যাঁ না বলো। তাহলে এই 1 নম্বর এবং 2 নম্বর দুটোই হচ্ছে আমার ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। কুলম্বের দুটোই ফর্ম হচ্ছে ভেক্টরের ফর্ম,
তুমি যে কোনো একটাকে ইউজ করতে পারো তোমার হিসেবে। বলো কোথায়? ও এটা আচ্ছা এটা এটা ভেক্টর, সরি সরি সরি, ঠিক আছে। এত ক্লিয়ার? এত ক্লিয়ার হয়েছে? সবাই বলবে। তাহলে আমি কুলম্বের সূত্র অনুসারে ভেক্টর ফর্মটা জানতে পারলাম। তাহলে লজিক্যালি যদি আমরা সিস্টেমটাকে এরকম ভাবে ভাবো যে ধরো এই জায়গাটায় কোনো একটা চার্জ আছে, এই চার্জটা থেকে আরো একটা দূরে কোনো একটা কিউ চার্জ আছে, থাকতেই পারে। আমি বলছি যে এই চার্জ থেকে কিউ এর ডিস্টেন্সটা হচ্ছে r1 ভেক্টর এবং এই চার্জটা q1 এর কিউ। তাহলে অবভিয়াসলি স্যার এই q1 কিউ এর উপর একটা ফোর্স জেনারেট করবে, ঠিক তো? q1 কিউ এর উপর একটা ফোর্স জেনারেট করবে, হ্যাঁ না বলো? তাহলে স্যার q1 কিউ এর উপর কত ফোর্স জেনারেট করবে? না তো q1 কিউ এর উপর ফোর্স দিচ্ছে, সেটাকে আমরা f ভেক্টর বলছি। ভালো করে দেখো, f ভেক্টর কত হবে তাহলে? তাহলে কত হবে? f ভেক্টর সমান 1/4 পাই এপসাইলন 0, আমি শূন্য মাধ্যমে ধরছি, ইনটু q1 কিউ বাই r কিউব, ওপরে কত লিখবো? r1 ভেক্টর। এবার এই r1 ভেক্টরটা কত? না তো ডিসটেন্সটা এই দিক থেকে এই দিকে, হ্যাঁ না বলো? এই বরাবর, ঠিক বলছি তো? আমি এই দিক থেকে এদিকে যাচ্ছি তো, তাহলে এই দিক বরাবর, ঠিক তো? তুমি এইভাবে ভাবতে পারো। যদি আরো ভালোভাবে বুঝতে চাই, তাহলে ধরো এটা 1 এটা 2, তাহলে এটাকে লিখছি কত? 1 2। তাহলে লজিক্যালি এখানে কত লিখবো স্যার? 1 2। এখানেও কত লিখবো? 1 2, হ্যাঁ না বলো? আর 1 2 বরাবর, ঠিক বলছি তো? তাহলে এই ফোর্সটাকেও আমরা এরকমই নাম দিচ্ছি, কত? 1 2 বরাবর, এরকম নাম দিলাম। মানে কি? 1 2 এর উপর বল প্রয়োগ করছে, বাস এইভাবে ভাবো, 1 2 এর উপর বল প্রয়োগ করছে অ্যাকর্ডিং টু নিউটন। তাহলে 2 ও 1 এর উপর বল প্রয়োগ করবে এবং সেম অ্যামাউন্ট। তাহলে লজিক্যালি যদি 2 1 এর উপর বল প্রয়োগ করে, সেটাকে যদি আমরা f21 ভেক্টর লিখি, তাহলে f21 ভেক্টর কত হবে? অবভিয়াসলি f21 ভেক্টর শুড বি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট, কত? না তো q1 q2, 2 লিখলাম, ওটা 2 বাই r21 কিউব r21 ভেক্টর, হ্যাঁ না বলো? আর ভেক্টর নোটেশন থেকে এইটুকু তো জানি যে r12 ভেক্টর শুড বি ইকুয়াল টু মাইনাস অফ r21 ভেক্টর, হ্যাঁ না বল? অবভিয়াসলি এটা আর বলার অবকাশ রাখে না আমার, যে আমি এই দিক থেকে এই দিকে গেলে যদি প্লাস হয়, এই দিক থেকে এই দিকে গেলে স্যার অবভিয়াসলি মাইনাস হবে। তাহলে r21 মানে মাইনাস r12, তাই না? r21 মানে কত? মাইনাস r12। তার মানে অ্যাকচুয়ালি আমরা যদি দেখি 1/4 পাই এপসাইলন 0, তাহলে q1 q2 বাই r21 টা অ্যাকচুয়ালি কত? মাইনাস। এই মাইনাসটা কি বোঝাচ্ছে? ডাইরেকশন। তার মানে এটা 2 1 থাকলো, শুধুমাত্র এটা কত হয়ে গেল? 1 2, কিন্তু আগে কেমন চলে এলো? মাইনাস, তাই তো? তাই লজিক্যালি এই জিনিসটা কি? এই পুরো জিনিসটা বোঝাচ্ছে আমাকে এইটাই, কত? f12। তাহলে বেসিক্যালি f21 ভেক্টর মানেই কত হয়ে যাচ্ছে? মাইনাস f12 ভেক্টর। এটাই হচ্ছে নিউটনস থার্ড ল, নিউটনস থার্ড ল, তাই না? নিউটনের তৃতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ এই ফোর্সটা যা হচ্ছে বিপরীত ফোর্সটা তার অপোজিট হচ্ছে, এবং একটা নেগেটিভ সাইন অপোজিট বলে। তো আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে কুলম্বের সূত্র নিউটনের তৃতীয় গতিসূত্র বা নিউটনস থার্ড ল ওবে করছে, স্পষ্ট এখান থেকে ক্লিয়ার হলো। আজ ক্লিয়ার? এত দূর বোঝাতে পেরেছি সবাইকে আমি? ওকে, এখন আমরা যদি এই জিনিসটার বদলে আমরা এরকম ভাবে ভাবি, কিরকম? তাহলে এটা তো বুঝতে পারলাম। আমি এখন ইমাজিন করছি কি, যে এইখানটাতে একটা চার্জ আছে q1, আর এখান থেকে r1 ডিস্টেন্সে একটা চার্জ আছে q, সে এরকম একটা জিনিস আছে। আবার ধরো এখান থেকে r2 ডিস্টেন্সে একটা চার্জ আছে q2, আচ্ছা এটাকে q ধরো, তাহলে এটা হচ্ছে q2, এটা হচ্ছে q1, ঠিক আছে? এরকম ভাবছি। এখান থেকে আর একটা ডিস্টেন্স r3, সেখানে একটা চার্জ আছে q3, এরকম ভাবে চার্জেস আছে। তার মানে কি, বডিটা q একটা চার্জকে এখানে প্লেস করেছি, সেখান থেকে কিছু দূরে আমি কতগুলো? 3টে চার্জকে রেখেছি, 3টে চার্জকে রেখেছি। তাহলে এখন এর ওপর টোটাল চার্জ কত? দিস ইজ মাই সিম্পল একটা ম্যাথমেটিক্যাল ফর্ম, যে এর ওপর টোটাল চার্জ। তাহলে এর ওপর টোটাল চার্জ মানে কি? এ এর ওপর ফোর্স প্লাস এ এর ওপর ফোর্স প্লাস এ এর ওপর ফোর্স। ফর্মুলা স্যার এইটা অথবা এইটা, যে কোনো একটা চয়েস করো তুমি, হয় এটা না হয় এইটা। আমি বেশিরভাগটাই সেকেন্ডটা ধরে চলবো, কেন? ইউনিট ভেক্টর আছে ভাই, এর মান কত হয়? 1।
আর এইটা তো স্কোয়ার আছে, আর কোনো সমস্যা নাই। আমি সেকেন্ডটা ধরে যদি চলার চেষ্টা করি, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে এই ফোর্সটাকে যদি F1 বলি আমরা, তাহলে F1 ভেক্টর কত হওয়া উচিত? না তো F1 ভেক্টর হওয়া উচিত 1/4πε0 Q1 বাই R1। কেন R1? ডিস্টেন্সটা R1 ধরছি আমরা, R1 স্কোয়ার এবং R1 এর ইউনিট। সিমিলারলি F2 ভেক্টর কত হওয়া উচিত? তাহলে 1/4πε0 Q2 বাই R2 স্কোয়ার, R2 ভেক্টর অবভিয়াসলি ইউনিট। এবং F3 ভেক্টর সমান কত হওয়া উচিত? 1/4πε0 Q3 বাই R3 স্কোয়ার, R3 ইউনিট। এবার আমি যদি এগুলোকে কম মানে যোগ করি তবেই তো টোটাল ফোর্স পাবো নাকি রে? সিম্পল ভেক্টর ফর্ম। তার মানে আমি যদি টোটাল রেজাল্ট্যান্ট ফোর্স বার করতে চাই তাহলে সবগুলোর ফোর্সের ভেক্টর যোগ করতে হবে আমাকে, ভেক্টর যোগ, তবেই আমি পারবো, আনলেস আমি পারবো না। তার মানে আমি এখান থেকে কি করে বার করতে পারবো? দেখ 1/4πε0 সব জায়গায় আছে আর কিউ সব জায়গায় আছে, তার মানে আমি এখান থেকে Q/4πε0 যদি কমন নিয়ে নিই তাহলে Q1/R1 স্কোয়ার, তাহলে Q1/R1 স্কোয়ার ইন্টু R1 ইউনিট প্লাস Q2 R2 ইউনিট বাই R2 স্কোয়ার প্লাস Q3 R3 ইউনিট বাই R3 স্কোয়ার। এইভাবেই চলবে, এইভাবেই চলবে। তাহলে এটাকে আমরা সাম আকারেও তো লিখতে পারি, হ্যাঁ না না বলো? এটাকে সাম আকারেও লিখতে পারি। কেন? 1 1 1 2 2 2 এভাবে চলছে। তাহলে বেসিক্যালি আমরা লিখতে পারবো Q/4πε0 সামেশন কত? QI RI ইউনিট সরি বাই RI স্কোয়ার, যেখানে I এর ভ্যালু 1 থেকে কত দূর যাবে? n পর্যন্ত, হ্যাঁ না না বলো? কিন্তু এখানে যেহেতু তিনটে তাই n এর বদলে আমি কি লিখতে পারি? 3, তাহলে 3 হিসেবে যোগ দিয়ে দিবে, হ্যাঁ না না বলো? তাহলে এইভাবে কোনো একটা পয়েন্ট চার্জের ওপর আমি কতগুলো ফোর্স কাজ করছে তার ভেক্টর ভ্যালুটা বার করতে পারবো। এই যে পয়েন্ট চার্জটাকে নিলাম এটাকে আমরা ফিজিক্সের ভাষায় বলবো টেস্ট চার্জ। দিস ইজ কল্ড টেস্ট চার্জ। এইরকম কোন একটা চার্জকে যখন নিয়ে আমরা কাজ করব এটাকে আমরা বলবো টেস্ট চার্জ। দিস আর কল্ড অ্যাজ টেস্ট চার্জ। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা সিচুয়েশনটাকে বানাতে পারবো। চলো আমরা এরকম টাইপের একটা প্রবলেম বোঝার চেষ্টা করি। দেখো ভালো করে বোঝো। দাঁড়াও, ধরো তিনটে পয়েন্ট চার্জ আছে, ভালো করে বোঝো। তিনটে পয়েন্ট চার্জ কেমন? একটা ট্রায়াঙ্গেল নিয়েছি ইকুইল্যাটারাল, মানে এরকম সমবাহু একটা ত্রিভুজ নিয়েছি। সমবাহু ত্রিভুজে এরকম ভাবে আমি তিনটে চার্জকে দেখেছি। এখানে একটা চার্জ আছে ধরো সে প্লাস কিউ, এখানে একটা চার্জ প্লাস কিউ, এখানে একটা চার্জ প্লাস কিউ। আমি বার করতে চাইছি যে এই চার্জটার উপর টোটাল ফোর্স কত, এই চার্জটার উপর টোটাল ফোর্স কত, আমি এটা বার করতে চাইছি। সিম্পল, ঠিক আছে? তাহলে আমি কি করে বার করতে পারি? আমি ধরে নিলাম প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। সিচুয়েশনটাকে তাহলে ইমাজিন করি। তাহলে লজিক্যালি এটা হচ্ছে প্লাস কিউ চার্জ আছে, তাহলে এখান থেকে এর ডিস্টেন্সটা এ, এখান থেকে এর ডিস্টেন্সটা অবভিয়াসলি এ ইকুইল্যাটারাল, এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হবে? 60 ডিগ্রি, নাকি? হ্যাঁ না বলো? 60 ডিগ্রি হবে। তাহলে লজিক্যালি এই প্লাস কিউটা এই প্লাস কিউকে এই দিকে ঠেলবে, হ্যাঁ না বল? ভালো করে বল, এইদিকে ঠেলবে, ঠিক বলছি তো? এবং সেই ফোর্সটা কত? না তো সেই ফোর্সটা হবে সিম্পল, সেই ফোর্সটা কত হবে? সেই ফোর্সটাকে আমি যদি F1 ধরি, F1 আমি ভেক্টর নোটেশন না দিয়ে যদি লিখি তাহলে F1 এর ভ্যালু কত হবে? না তো F1 এর ভ্যালু হবে 1/4πε0 কিউ ইন্টু কিউ, মানে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, ঠিক বলছি তো? হ্যাঁ না বলো? তাই হওয়া উচিত। আবার এখান থেকে প্লাস কিউটা একে ঠেলবে, তাহলে এই ঠেলাটা নিশ্চয়ই এই বরাবর হবে, হ্যাঁ না বলো? একদম এক্স্যাক্টলি লাইন বরাবর ঠেলবে, ঠিক বলছি তো? তাহলে এটার ভ্যালু কত হবে? F2 কত হবে? অ্যাকচুয়ালি 1/4πε0 কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। বেসিক্যালি তুমি দেখতে পাচ্ছ F1 শুড বি ইকুয়াল টু F2। কেন? কারণ কি দুটো ডিসটেন্স সেম, চার্জের ভ্যালুও কি সেম। তাহলে এই দুটো ফোর্স, একটা এইদিকে কাজ করছে একটা এইদিকে কাজ করছে, এবং তুমি বুঝতেই পারছো তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি। তাহলে এখানে টোটাল ফোর্স কাজ করবে এদের রেজাল্ট্যান্ট বরাবর, হ্যাঁ না বলো? তো রেজাল্ট্যান্ট ফোর্স কত হবে? না তো F শুড বি ইকুয়াল টু √F²
প্লাস এফ স্কোয়ার। কেন? f1 আর f2 এর ভ্যালু কি সেম, সেজন্য আমি পুরোটাকে কি ধরছি, আচ্ছা f1 স্কোয়ার ধরলাম, f1 স্কোয়ার প্লাস 2f1 ইন্টু f1 cos 60 ডিগ্রি। ঠিক বলছি তো? হ্যাঁ না বল, এটাই হওয়া উচিত ভাই। ভালো করে বল, ভেক্টর তো নাকি রে? কোন জায়গায় অসুবিধা বল আমাকে, কোন জায়গায় অসুবিধা বল? একটা ফোর্স এদিকে কাজ করছে, একটা ফোর্স এদিকে কাজ করছে, তাদের লব্ধি কি করে বার করবি? এভাবেই তো বার করতে হবে। তাহলে কত হবে? তাহলে এইটা স্কোয়ার এটা স্কোয়ার, তার মানে আমি লিখতে পারছি, দেখ f1 স্কোয়ার প্লাস f1 স্কোয়ার প্লাস 2f1 স্কোয়ার ইন্টু হাফ, নাকি? ঠিক তো? তাহলে 2f1 স্কোয়ার হাফ cos 60 মানে হাফ, তাহলে 2 2 কেটে গেল, তার মানে অ্যাকচুয়ালি √3f নাকি রে? √3f পড়ে থাকছে, মানে 3f নয় সরি f1। ঠিক তো? দেখো f1 স্কোয়ার f1 স্কোয়ার f1 স্কোয়ার √3f1, আর f1 এর ভ্যালু কি এখান থেকে বসিয়ে দাও। তাহলে অ্যাকচুয়ালি আমার এখান থেকে ফোর্স বেরিয়ে গেল 1/4πε0 √3 q স্কোয়ার বাই কত হচ্ছে a স্কোয়ার। দ্যাট ইজ মাই অ্যান্সার, দ্যাট ইজ মাই অ্যান্সার। ক্লিয়ার? তাহলে কত সোজা ভাবে আমরা এই ক্যালকুলেশনটা করতে পারবো। ঠিক আছে, আই গেস বোঝাতে পেরেছি। যদি এটা পারি তাহলে আমরা এবার এটাও বার করতে পারবো। এটা বোঝাতে পেরেছি, এটা বোঝাতে পেরেছি। তাহলে আমরা যদি এইটা বুঝতে পারি তাহলে পরে এইটা তোমরা একটু ক্যালকুলেট করো দেখি। আমি ধরো একটা স্কোয়ার বর্গক্ষেত্র নিলাম, একটা বর্গক্ষেত্র নিলাম, এই বর্গক্ষেত্র, হ্যাঁ ঠিক আছে আমি মেটাবো না, অসুবিধা নাই। এই বর্গক্ষেত্র শুনে নাও, এই বর্গক্ষেত্রের চারটে কোণায় আমি প্রত্যেকটাতে প্লাস কিউ আধান দিয়েছি, প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ। আমি চাইছি এই আধানের উপর টোটাল ফোর্স। চলো বার করো দেখি। প্রত্যেকটা সাইড এ ধরো, প্রত্যেকটা সাইড এ। চলো উইথ দ্য হেল্প অফ দিস রেফারেন্স তুমি এটা এক্সপ্লোর করো। আমি ট্রায়াঙ্গেল করালাম, তোমরা স্কোয়ার করো। এই কথা নয়, কাজ কর, চেষ্টা করো যেভাবে করলাম একবার বুঝে বুঝে বার করার চেষ্টা করি। চলো ও তোরা বাঁদিকটা টুকতে পারিস নি কেউ নাকি? এই বাঁদিকেরটা টুকিস নি? মিটিয়ে দিলাম যেটা আমি। ও আচ্ছা ঠিক আছে, করো করো। তুই কোন রেফারেন্সে এটা করছিস রে? আচ্ছা কর কর। দে অঙ্কিতা এটা সব সইতে দে। হয়ে গেছে? কত? √2 ইন্টু ওটা, আচ্ছা দেখছি। আস্তে আস্তে। হ্যাঁ এরকম কিছু আসবে। না 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 না, ওভাবে করবোই না। আমি যেমন শেখাচ্ছি এভাবে শেখো, ওটা করা যায়। ওটা আই ক্যাপ জে ক্যাপ ধরে করতে হবে, তখন দরকার নাই। যেভাবে শেখাচ্ছি এভাবে শেখ। চেষ্টা করো চেষ্টা করো, আইডিয়া ভাবো। হ্যাঁ হ্যাঁ ওরকমই কিছু আসবে। রাজশ্রী কি হলো? এটা পারা উচিত তো, পড়া হয়ে গেছে। এটা পড়া হয়নি? ও কুলম পড়িসনি এখনো? একটা দিয়ে যাও। কোয়ান্টাইজেশন অফ চার্জ 5 তো তোমাকে দেওয়া আছে তাই না? দেখে দাও, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো এদিকে দেখাও প্লিজ। কাল এসো তাহলে সন্ধ্যা দিকে। দেখ আচ্ছা, এই প্লাস কিউ এর জন্য ওকে এইদিকে ঠেলবে, হ্যাঁ না না বল প্লিজ। ঠিক তো?
সেই ফোর্সটা কত না, তো F শুড বি ইকুয়াল টু 1/4πε0 কিউ 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 স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা ঠিক তো, হ্যাঁ না বল? ঠিক। আবার দেখ, এই প্লাস কিউ ওকে ঠেলবে এই দিকে, এই প্লাস কিউ ওকে ঠেলবে এই দিক বরাবর, এবং তারও ভ্যালু কত হবে, সেম নাকি রে, 1/4πε0 কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এই দুটোর ফোর্স এখানে আমি পেলাম, এই দুটোর ফোর্স আমি এখানে পেলাম। এবার এর ফোর্সটা বার করতে হবে না। এবার এর ফোর্সটা কেমন কাজ করবে, ডায়াগোনাল বরাবর, হ্যাঁ না বল? ডায়াগোনাল বরাবর কাজ করবে। তাহলে ডায়াগোনালের ভ্যালু কত হয়, √2a ডায়াগোনালের ভ্যালু। তাহলে এই ফোর্সটা যদি এফ এফ সেম হয়, এটা আর সেম নয়, আমরা এটাকে F1 ধরলাম, দুটোই সেম হলো, তাই তো? মানে এটাও F1, এটাও কত F1, আর এই বরাবর কাজ করছে কত আমার F2, এই ফোর্সটা। তাহলে F2 কত, ভালো করে দেখ, 1/4πε0 কিউ কিউ মানে কিউ স্কোয়ার নাকি রে, বাই √2a তার স্কোয়ার, হ্যাঁ না বল? এটাই হবে। কেন, ডিসটেন্সটা কত হয়ে গেছে, √2a। তার মানে F2 সমান 1/4πε0 কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার। এত ক্লিয়ার? এবার স্যার এই ফোর্স এই ফোর্স এই ফোর্স কাজ করছে। এবার তুমি দেখো, তুমি এই ফোর্সটাকে একটু ভুলে যাও যে এটা নাই, এটা নাই ধরো, এটা আছে কিন্তু আমি ধরছি নাই। তাহলে এখন এই দুটো ফোর্স কাজ করছে পারপেন্ডিকুলার, তাহলে এদের রেজাল্টেন্ট নিশ্চয় এই ভেক্টরের সাথেই সমান হবে, হ্যাঁ না বল? ঠিক তো, কারণ এইটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে, তাহলে এদের যে রেজাল্টেন্ট সেটাও 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই কাজ করবে। আর দুটো ফোর্স যদি পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তখন তাদের রেজাল্টেন্ট ফোর্স কত হয় না, তো রেজাল্টেন্ট ফোর্স হবে √F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার। কেন, cos 90 ভ্যালু কত হয়ে যায়, 0। ঠিক তো, ভেক্টরে পড়িয়েছিলাম। তাহলে এই দুটোর ভেক্টর যোগ বার করলাম। এবার দুটোর মানই তো সেম, F1 F1, তার মানে অ্যাকচুয়ালি এই দুটো কি হবে, দুবার হবে √2f, তার মানে অ্যাকচুয়ালি আসবে √2, কেন এটা √2 হবে, বুঝতে পারছিস তো, দুটো ভ্যালু সেম, মানে F1 স্কোয়ার প্লাস F1 স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি কত আসবে, √2f1। আর F1 এর ভ্যালু কত, তুমি যে কোনো একটা ভ্যালু বসিয়ে দাও, দুটোই তো সেম। তাহলে রেজাল্টেন্টের ভ্যালু FR সমান 1/4πε0 এবার √2 কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার একটা FR কাজ করছে এইদিকে, একটা FR কাজ করছে এইদিকে, আর একটা F2 কাজ করছে এইদিকে, একই দিকে। তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত হবে না, তো একই দিকে কাজ করছে FR আর একই দিকে কাজ করছে F2, তাই দুটোর যোগ, দুটোর যোগ। তাহলে FR এর ভ্যালু কত না, তো FR এর ভ্যালু আমি বার করলাম এখনই, 1/4πε0 √2 কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, আর F2 এর ভ্যালু কত, 1/4πε0 কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার। এবার যদি কমন টমন নাও, তাহলে 1/4πε0 কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার কমন গেলে পরে পড়ে থাকছে √2 প্লাস 1/2, দ্যাট ইজ ইউর অ্যান্সার। আই হোপ প্রবলেমটা ক্লিয়ার হলো। সমৃদ্ধ, পেরেছিলে? পেরেছিলিস করতে? বুঝতে পারলি? বুঝতে পেরেছো? ভালো করে বোঝো। রূপম, বুঝতে পেরেছিলিস? তাহলে টেস্ট চার্জের ওপর কতটা পরিমাণ ফোর্স কাজ করছে সেই ভ্যালুটা আমরা মোটামুটি এখান থেকে বার করতে পারলাম। ওকে, নাও এবার ডিস্ট্রিবিউশন অফ চার্জেস, আধানের ডিস্ট্রিবিউশন। দেখো, ধরো ডিস্ট্রিবিউশন অফ চার্জ মানে আমি কোনো জায়গায় চার্জকে ডিস্ট্রিবিউট করব। এবার এই ডিস্ট্রিবিউশন অফ চার্জ তিন রকমের হবে। সো ডিস্ট্রিবিউশন অফ চার্জ এটা তিন রকমের পাবো। কি কি? একটা হচ্ছে লিনিয়ার, লিনিয়ার মানে রৈখিক, লাইন বরাবর। একটা হবে সারফেস,
সারফেস চার্জ ডেনসিটি, একটু আগে পড়েছিলাম আগের ক্লাসে। আর একটা হবে ভলিউম বরাবর, যেটাকে আমরা বলবো ভলিউম চার্জ ডেনসিটি। তাহলে একটা হচ্ছে লিনিয়ার চার্জ ডেনসিটি, একটা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি, আর একটা হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি। লিনিয়ারটা নিয়ে আলোচনা করছি। ভাবো যে একটা এরকম করে লাইন আছে, যে কোনো একটা লাইন আছে, এই লাইনের মধ্যে আমি কিউ পরিমাণ চার্জ দিয়ে দিয়েছি, ধরো কিউ চার্জ দিয়ে দিয়েছি, কিউ চার্জ দিয়েছি, আর এই লাইনটার লেন্থ হচ্ছে এল। সো আমি কি বলছি, লেন্থ অফ দ্য লাইন হচ্ছে এল and total charge of the line is q. so এখানে লিনিয়ার চার্জ ডেনসিটি, এটাকে আমরা ল্যামডা দিয়ে লিখব। লিনিয়ার চার্জ ডেনসিটি এলসিডি, এটা মাথায় রাখবি, ল্যামডা কত হবে তাহলে, কিউ বাই এল, চার্জ পার ইউনিট লেংথ। তাহলে এর ইউনিটটা কি হয়, কুলম পার মিটার, এটাও মাথায় রাখবি। লিনিয়ার চার্জ ডেনসিটির ইউনিট হয় কুলম পার মিটার, ল্যামডা হচ্ছে কিউ বাই এল। ক্লিয়ার? তাহলে এটাকে বলবো লিনিয়ার চার্জ ডেনসিটি। এবার ধর আমি এই জায়গাটা একটা ছোট্ট অংশ ডিএল ধরলাম, ছোট একটা অংশ ডিএল, ছোট্ট একটা অংশ ডিএল, তার মধ্যে চার্জ কতটা আছে, ডিকিউ চার্জ আছে। তাহলে এই ডিকিউ চার্জের ভ্যালু নিশ্চয় কত হবে, ল্যামডা ইন্টু ডিএল। হ্যাঁ না বল, কি করে ভাব, একক দৈর্ঘ্যের চার্জ কত, ল্যামডা, তাহলে ডিএল দৈর্ঘ্যের চার্জ কত হবে, ল্যামডা ইন্টু ডিএল। হ্যাঁ না বল, ল্যামডাটাকে কি বলছি, একক দৈর্ঘ্যের চার্জ, চার্জ পার ইউনিট লেংথ, মানে একক দৈর্ঘ্যের চার্জ যদি ল্যামডা হয়, আরে ভাই ডিএল দৈর্ঘ্যের চার্জ কত হবে, ল্যামডা ইন্টু ডিএল। তাহলে এখানে চার্জ হচ্ছে ডিকিউ, সেটার ভ্যালু কত, ল্যামডা ডিএল। এই জায়গাটাকে বুঝিসনি বলবি। এখন এখান থেকে যদি সাম ডিস্টেন্স আর এ আমি একটা টেস্ট চার্জ রাখি, ক্যাপিটাল কিউ, একটা টেস্ট চার্জ রাখলাম, তাহলে এইটুকু অংশ এর উপর একটা ফোর্স কাজ করবে। সেই ফোর্সটা কত না, তো সেই ফোর্সটা হবে 1/4 পাই এপসাইলন নট কিউ ইনটু এর চার্জ কত, ডি কিউ বাই আর স্কোয়ার। আমি শুধু মানটা লিখছি, ভেক্টর লিখছি না, এতটা হবে অবভিয়াসলি। আর ডি কিউ মানে তুমি জানো কত, ল্যামডা ডিএল। তাহলে ক্যাপিটাল এফ এর ভ্যালু হবে 1/4 পাই এপসাইলন 0 কিউ ইনটু ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার। এটা কতটুকুর জন্য, এই ছোট্ট অংশের জন্য, সেজন্য ফোর্সটাকে আমি ছোট অংশ ডিএফ আকারে লিখছি। কেন, এই ছোট্ট অংশের জন্য ডিএফ। এবার যদি আমি এখান থেকে এত দূর পুরোটা বার করতে চাই, তার লেন্থ ধরো এবি, তাহলে টোটাল ফোর্স কত হবে, ইন্টিগ্রেশন অফ এবি। হ্যাঁ না বলো, এবি ইন্টিগ্রেশন আমাকে করতে হবে, এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। এবং আমি কি লিখবো, 1/4 পাই এপসাইলন 0 না তো কিউ ল্যামডা বাই আর স্কোয়ার ডিএল, এইটা হবে আমার ফাইনাল ভ্যালু। তাহলে লিনিয়ার চার্জ ডেনসিটি আমরা এইভাবে ক্যালকুলেশন কোনো একটা বডির করতে পারবো। সো লিনিয়ার চার্জ ডেনসিটির ক্যালকুলেশন আমরা এইভাবে করব কোনো একটা বডির ক্ষেত্রে। সেরকমই আমরা সারফেস চার্জ ডেনসিটিও বার করতে পারবো। প্লিজ কনসেন্ট্রেট করবে। সারফেস চার্জ ডেনসিটি, ধরো কোনো একটা জায়গায় সারফেস আছে, এনি সারফেস, তার সারফেস এরিয়া কত না, তো আমি ধরছি এ সারফেস এরিয়া। আচ্ছা এ ধরিস না, এস ধরে তোদের করা আছে, এস সারফেস এরিয়া, ঠিক আছে। আর আমি এর মধ্যে চার্জ কত দিয়েছি, কিউ, তাহলে আমি চার্জ দিয়েছি কত, কিউ, ভালো করে বোঝ। এর সারফেস এরিয়া কত, এস, আর চার্জ কত দিয়েছি আমি, কিউ। তাহলে সারফেস চার্জ ডেনসিটি, এটা কি ছিল, লিনিয়ার চার্জ ডেনসিটি এলসিডি। এবার কি পাবো, তাহলে সারফেস চার্জ ডেনসিটি, এটাকে বলবো এসসিডি, সারফেস চার্জ ডেনসিটি। সেটাকে আমরা কি দিয়ে লিখি রে, সিগমা নাকি রে, হ্যাঁ না বল, সিগমা। তাহলে সিগমা অ্যাকচুয়ালি কত হবে, কিউ বাই এস। হ্যাঁ না বল, কিউ বাই এস। তাহলে সিগমা শুড বি ইকুয়াল টু কিউ বাই এস, এটাকে বলবো আমরা সারফেস চার্জ ডেনসিটি। এবার এই সারফেস এরিয়ার ওপর একটা ছোট্ট অংশ আমি ধরলাম, এইরকম একটা অংশ, যার এরিয়া হচ্ছে ডিএস, তাহলে আমি ওই সারফেসের উপর একটা ছোট্ট অংশ ধরলাম, যার এরিয়াটা হচ্ছে ডিএস। তাহলে এই ডিএস এর মধ্যে যদি ডিকিউ চার্জ থাকে, তাহলে অ্যাকর্ডিং টু দিস ওই ডিকিউ এর ভ্যালু কত হবে না, তো স্যার সিগমা ইন্টু ডিএস। হ্যাঁ না বল, একদম এর সাথে কপি পেস্ট করো।
তাহলে এখানে ডিকিউ সমান ল্যামডা ডিএল ছিল, এখানে কি হবে ডিকিউ সমান সিগমা ডিএস, কারণ সারফেস চার্জ ডেনসিটি সিগমা আর ছোট্ট এরিয়াটার ভ্যালু কত ডিএস। আমি কি বলতে পারলাম এত পর্যন্ত? এবার আমি কি বলছি, ধরো এখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর এ একটা ছোট্ট চার্জ কিউ কে রাখলাম, সেটাকে বলছি টেস্ট চার্জ। তাহলে তার উপর ফোর্স কত কাজ করবে? সিম্পল, ফোর্সের ভ্যালু আমি জানি ডিএফ। কেন ডিএফ? ছোট্ট অংশ 1/4πε0 না তো কিউ ইন্টু ডিকিউ বাই আর স্কোয়ার, ঠিক তো? এখন এই ডিস্টেন্সটা যদি ডিকিউটা লিখি, আমি কি দিয়ে লিখতে পারবো? সিগমা ডিএস। আর যদি টোটাল ফোর্স বার করতে চাই তাহলে কি মারবো? ইন্টিগ্রেশন। কোন সারফেসের উপর? এস সারফেসের উপর, সেজন্য এস লিখে দিলাম, পুরো সারফেসের ইন্টিগ্রেশন। তাহলে কত হবে? 1/4πε0 কিউ ইন্টু সিগমা ডিএস বাই আর স্কোয়ার। এইভাবে আমি বার করতে পারবো, এইভাবে আমি বার করতে পারবো, হতে পারে তো? এইরকমই তাহলে সারফেস চার্জ ডেনসিটি হওয়ার পর আমি ভলিউম চার্জ ডেনসিটি বা আয়তন মাত্রিক ঘনত্ব, ঠিক আছে, বা আয়তন আধান বন্টন, ঠিক আছে, ভলিউম চার্জ ডেনসিটি। ভলিউম চার্জ ডেনসিটিতে তাহলে কি হবে? ভালো কথা, সেম সেম ভাবে ভাব, সেম সেম। তাহলে আমি ধর একটা ভলিউম চয়েস করলাম, সেটার মান কত? ভি। আর তাতে আমি চার্জ কত দিলাম? না তো চার্জ দিলাম কিউ। তাহলে আমি এখানে কি পাবো? ভলিউম চার্জ ডেনসিটি ভিসিডি। হ্যাঁ না না বল? তাহলে এলসিডি পেলাম লিনিয়ার চার্জ ডেনসিটি, এসসিডি হলো সারফেস এরিয়া চার্জ ডেনসিটি, আর এবার কি পাচ্ছি? ভলিউম চার্জ ডেনসিটি। তাহলে ভলিউম চার্জ ডেনসিটিকে আমরা রো দিয়ে লিখবো, রো। তাহলে অবভিয়াসলি স্যার রো মানে কত লিখবো? কিউ বাই ভি। সো স্যার রো মানে কত লিখবেন? কিউ বাই ভি, কিউ বাই ভি, ওকে, কিউ বাই ভি। এখন তাহলে আমি ওই ভলিউমে একটা ছোট্ট এলিমেন্টারি এরিয়া বা এলিমেন্টারি ভলিউম চয়েস করছি, একটা এলিমেন্টারি ভলিউম। এলিমেন্টারি মানে এটা হচ্ছে আমরা বলবো এলিমেন্টারি বা আরবিট্রারি এরিয়া, এটাকে বলতে পারি আমরা আরবিট্রারি লেংথ বা এলিমেন্টারি লেংথ। এটাকে এরকম বলছি একটা এলিমেন্টারি ভলিউম নিলাম। মানে তুই ভাব একটা 3D তে ভলিউম আছে, ব্যাপারটা বুঝতে পারছিস তো? একটা 3D তে ভলিউম আছে, এই ভলিউম থেকে একটা ছোট্ট ভলিউম আমি কেটে নিলাম, ব্যাপারটা বুঝতে পারছিস তো? ওই ছোট্ট ভলিউম, তো সেই ভলিউমটা যদি ডিভি হয় আর তার চার্জ যদি হয় ডিকিউ, তাহলে অবভিয়াসলি স্যার ডিকিউ এর ভ্যালু হবে রো ইন্টু ডিভি। ইয়েস অর নো? রো ইন্টু ডিভি হবে। একইভাবে ভাবো, কপি পেস্ট একদম চলছে আমার, রো ইন্টু ডিভি। তাহলে এক্ষেত্রে আমি যদি একবারে ফোর্সের ভ্যালু লিখি, তাহলে ফোর্স শুড বি ইকুয়াল টু কত হবে? ইন্টিগ্রেশন ওভার ভলিউম। ভলিউমের ইন্টিগ্রেশন করতে হবে, হ্যাঁ না না বলো? ভলিউমের ইন্টিগ্রেশন করব 1/4πε0 না তো কিউ রো ডিভি বাই আর স্কোয়ার, এইভাবে চলবে, ঠিক আছে? ক্লিয়ার? এবার যদি এগুলোতে আমাকে ভেক্টর ভরতে হয়, এগুলোতে সব আর ক্যাপ গুণ করে দেবো, হ্যাঁ না না বলো? একটু আগে শিখেছিলাম আর ক্যাপ। তাহলে এখানে যদি আমি একটা ভি এর জন্য আর ক্যাপ দিই, প্রত্যেকটাতে আর ক্যাপ দিই আর এর জন্য, তাহলে সবগুলো কি হয়ে যাবে? আমার ভেক্টর নোটেশনে চলে আসবে। আমি ভেক্টর নোটেশন পড়ালাম না, আমি এগুলো শুধু স্কেলার বা মান ধরেই করালাম। ক্লিয়ার? ক্লিয়ার? এরকমই তাহলে একটা আমরা প্রবলেম নিয়ে আলোচনা করি। এটা দূর ক্লিয়ার? ডান দিক মিটিয়ে দিচ্ছি, ডান দিক মিটিয়ে দিলাম। আমরা ধরো লিনিয়ার চার্জ ডেনসিটিটাকে নিয়ে যদি একটু আলোচনা করার চেষ্টা করি, ধরো আমি একটা সেমি সার্কুলার লাইন নিলাম। সেমি সার্কুলার লাইন মানে আমি একটা সেমি সার্কুলার লাইন নিলাম, এরকম এরকম একটা সেমি সার্কুলার লাইন, ঠিক আছে? একটা সেমি সার্কুলার লাইন নিলাম। এই সেমি সার্কুলার লাইনের আমি বলছি কেন্দ্রে ও বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত, ও বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত। এবার কি করে এটা বার করব? আমরা আগে যেরকম ভাবে ভাবলাম সেই চিন্তা ভাবনা দিয়ে কি এটা বার করতে পারবো? যা সেটাই ভাবছি, চলো চেষ্টা করি আগে। তাহলে একটা এলিমেন্টারি সার্কেল নিলাম বা সেমি সার্কেল নিলাম, সেই এলিমেন্টারি সেমি সার্কেল তার মধ্যে কতটা পরিমাণ ফোর্স কাজ করছে সেটাই বার করার চেষ্টা করব। ওকে, দেখো তাকাও। তাহলে আমরা তাহলে যদি ফোর্স বার করতে চাই, তাকাও, তাহলে এখানে কিছু চার্জ রাখতে হবে, আর ধরে নাও এর মধ্যে কিছু চার্জ দিতে হবে, তাই তো? আমরা কি করছি, এর মধ্যে আমরা কিছু চার্জ দিলাম, ধরো কিউ, আর এই জায়গাটায় চার্জ রেখেছি কিউ। ক্লিয়ার?
তাহলে আমি এখন চাইছি এর উপর কত ফোর্স হবে। ব্যাপারটা কি বোঝাতে পারছি? ক্লিয়ার? ওকে, চলো তাহলে এই পুরো অংশটা কত হবে? পাই আর নাকি রে? তাহলে লাইন যেহেতু আছে তাহলে লাইন কত? পাই আর দৈর্ঘ্য আছে। ভালো করে বোঝো, এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আর, এখান থেকে এইটুকু আর, তাহলে এখান থেকে যাই টানবো সবই কত হবে? আর। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি স্পষ্ট যে লেন্থ কত হবে আমার? পাই আর নাকি? হ্যাঁ না বল। এই এদিকে উঠে আয় তো, এখানে বস। একটা ইন্টারেস্টিং টপিক করাচ্ছি। লেন্থ কত হবে? পাই আর হলো, পুরো লেন্থ কত? পাই আর। আর আমি চার্জ কত দিয়েছি? আমি চার্জ দিয়েছি কিউ। তাহলে এক্ষেত্রে লিনিয়ার চার্জ ডেনসিটি এলসিডি কত হবে? ল্যামডা শুড বি ইকুয়াল টু কিউ বাই পাই আর, এটাই হওয়া উচিত। তাহলে লিনিয়ার চার্জ ডেনসিটি কত হলো? কিউ বাই পাই আর। হ্যাঁ না বলো? সিম্পল কথা, ভালো করে বোঝ। আমি একটু আগে এগুলো করালাম। আমি কি করছি? এখান থেকে একটা ছোট্ট অংশ ডিএলটাকে কেটে নিচ্ছি, এই অংশটাকে বলছি ডিএল, যেটা এইটা অ্যাঙ্গেল থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডি থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা ডি থিটা, এটা থিটা, এরকম ভাবে আমি ভাবার চেষ্টা করছি, ঠিক আছে? ওকে, এত ক্লিয়ার? এবার তাহলে এই ডিএল এর জন্য এই জায়গাটা একটা ফোর্স কাজ করবে, ঠিক বলছি তো? ডিএল এর জন্য এখানে একটা ফোর্স কাজ করবে। সেই ফোর্সটা কত হবে? না তো আগে দেখো ডিএল এইটুকু অংশ, তাহলে ডিএল এর মধ্যে চার্জ কত আছে? ধরে নিলাম ডিএল এর মধ্যে ডিকিউ চার্জ আছে। সো ডিকিউ এর ভ্যালু কত? না তো স্যার ডিকিউ এর ভ্যালু কত হবে? ল্যামডা ইন্টু ডিএল, এইটাই তো হওয়া উচিত, ল্যামডা ইন্টু ডিএল, ঠিক বলছি তো? ল্যামডা ইন্টু ডিএল। এবার ল্যামডা ইন্টু ডিএল এটা ডিকিউ এর ভ্যালু। তাহলে এখান থেকে ফোর্সের ডিস্টেন্সটা কত? এটা তো স্যার আর। হ্যাঁ না বল? এটা তো আর, ঠিক তো? রেডিয়াস। তাহলে ডিএফ এর ভ্যালু কত হবে? 1/4 পাই এপসাইলন 0। না তো এর চার্জ কত? ডিকিউ, মানে ল্যামডা ডিএল, আর এর চার্জ কত? কিউ, তার মানে কিউ ইন্টু ল্যামডা ডিএল বাই কত? আর স্কয়ার। এটাই হওয়া উচিত, এটা সিম্পল হওয়া উচিত, আর তো কিচ্ছু নাই। এবার আসি কনসেপ্টে। দেখো, যখনই ডিএফ এখানে একটা ফোর্স দেবে, দুটোই পজিটিভ, সেই জন্য ডিএফ এখানে যে ফোর্সের ডাইরেকশনটা কাজ করবে সেটা এই দিক বরাবর। ইয়েস অর নো? তাই না? হ্যাঁ না বল, ভালো করে বোঝ। কি হয়েছে দাদা, কথা বলছিস কেন বাবা? তাহলে এখানে যে ডিএফ ফোর্সটা কাজ করছে সেটা কিভাবে কাজ করছে? এই দিক বরাবর। এবার এই ডিএফ এটা ফোর্স, আমি ডটেড না দিয়ে এরকমই দিলাম, এই ফোর্সটা তো একটা ভেক্টর, তাহলে এরও দুটো কম্পোনেন্ট পাওয়া যেতে পারে। কেমন কম্পোনেন্ট পাওয়া যেতে পারে? একটা এই দিক বরাবর আর একটা এই দিক বরাবর। ইয়েস অর নো? এবার এটা থিটা হলে অ্যাজ ইফ এইটাও কি হবে? থিটা, অপোজিট অ্যাঙ্গেল। তাহলে এইটা ডিএফ হলে এই দিকটা কি কাজ করবে আমার? ডিএফ কস থিটা, এই দিকটা কাজ করবে ডিএফ সাইন থিটা। তাহলে আমি দেখ এই দিক বরাবর কাজ করছে, তাহলে আমি যখন নিচে নামবো এটা আস্তে আস্তে এরকম ভাবে কাজ করবে। তার মানে আমি যদি এক পাক পুরো ঘুরি তাহলে এটা এরকম ভাবে এক পাক ঘুরবে। হ্যাঁ না বল? আলটিমেটলি এই ডিএফ কস থিটা টার্মগুলো পরস্পরকে কি করবে? ক্যান্সেল আউট। কেন? রেডিয়াস বরাবর কাজ করছে এরকম এরকম ভাবে। তার মানে একবার ডিএফ কস থিটা এইভাবে কাজ করছে, আরেকবার ঘোরালে একরকম এরকম ভাবে কাজ করতে 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 যাচ্ছে। তাহলে পরস্পরকে কি করবে? অপোজিট গুলো পরস্পর কি করবে? ক্যান্সেল আউট করে দেবে। আলটিমেটলি পড়ে থাকবে আমার কি? ডিএফ সাইন থিটা। এবং এই ডিএফ সাইন থিটাটা পড়ে থাকছে কার জন্য? শুধু এইটুকু অংশের জন্য। তাহলে আমি যদি টোটাল বার করতে চাই তাহলে পুরোটা বার করতে গেলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। সো আমি যদি এখন টোটাল ফোর্স বার করতে চাই তাহলে ইন্টিগ্রেশন করতে হবে, অবভিয়াসলি স্যার ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করতে হবে কার উপর? না তো ডিএফ সাইন থিটার উপর। হ্যাঁ না বল? আর লিমিট কত হবে? না তো এখানটাকে আমি যদি 0 ধরি, অবভিয়াসলি এখানকার লিমিট কত হবে? পাই, 0 টু পাই এর মধ্যে। কেন? থিটার লিমিট করছো তুমি, ইন্টিগ্রেশন নিশ্চয় করানো হয়ে গেছে 0 টু পাই এর মধ্যে। এই এবার ডিএফ এর ভ্যালু কত? তাহলে ক্যাপিটাল এফ সমান 0 টু পাই 1/4 পাই এপসাইলন নট কিউ ল্যামডা ডিএল বাই আর স্কয়ার। তাহলে কিউ ল্যামডা ডিএল বাই আর স্কয়ার ইন্টু সাইন থিটা, ঠিক আছে? ওকে, এবার দেখো, তাকাও, এবার দেখো এই অংশটা হচ্ছে ডি থিটা, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে ডিএল। তাহলে লজিক্যালি ডি থিটা মানে কত লিখতে পারবো? ডি থিটা মানে ডিএল বাই আর। হ্যাঁ না বল?
তাহলে ডিএল মানে কত হয়ে যাবে আর ইন্টু ডি থিটা, এই ভ্যালুটা এখানে বসাবো। কেন? তবেই তো থিটার ইন্টিগ্রেট করতে পারবো। ইন্টিগ্রেশন কখন পসিবল? ইন্টিগ্রেশন হয়েছে নাকি না হয়নি? টুকটাক একটু হয়নি, একটু একটু ইন্টিগ্রেশন হলে পরে মনে রাখবি ইন্টিগ্রেশন তখনই সম্ভব যদি এটা ফাংশন অফ এক্স হয় তার সাথে ডিএক্স থাকে, তাছাড়া সম্ভব হয় না। তোদের 11-এ করেছিলাম, যদি মনে করতে পারিস, বাদ দে। তাহলে লজিক্যালি এই ডিএল এর ভ্যালুটা এখানে বসালাম। তো ডিএল এর ভ্যালুটা যদি এখানে বসাই তাহলে ক্যাপিটাল এফ সমান 0 টু পাই 1/4 পাই এপসাইলন নট কিউ ল্যামডা ডিএল মানে আর ডি থিটা বাই আর স্কোয়ার সাইন থিটা। ক্লিয়ার? তাহলে এখন আমি যদি ফোর্সের ভ্যালুটা বার করতে চাই তাহলে ফোর্স ইকুয়াল টু কি কি বাইরে যাচ্ছে দেখ, কিউ ল্যামডা এগুলো সব কনস্ট্যান্ট, আর এর ভ্যালু কেটে গেল, আরটাও তো কনস্ট্যান্ট নাকি রে? রেডিয়াস চেঞ্জ হচ্ছে না তো? হ্যাঁ না বল, শুধু অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে নাকি রে? থিটা চেঞ্জ হচ্ছে, রেডিয়াস তো চেঞ্জ হচ্ছে না। কেন? দেখো এখান থেকে এইটুকু রেডিয়াস, এগুলো তো সবই রেডিয়াস, রেডিয়াসের ভ্যালু তো চেঞ্জ হবে না, শুধুমাত্র অ্যাঙ্গেলটা 0 থেকে পাইয়ের মধ্যে ভ্যারি করছে। তো ভ্যারিয়েবল যেহেতু অ্যাঙ্গেল, ইন্টিগ্রেশনেরও অ্যাঙ্গেলেরই ওপর হচ্ছে, সেই কারণে কিউ ল্যামডা 4 পাই এপসাইলন 0 আর পুরো বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন অফ সাইন থিটা ডি থিটা 0 টু কত করব? পাই। এবার এখানে করছি ইন্টিগ্রেশনটা, তাহলে এটা কত হবে? তাহলে ক্যাপিটাল এফ সমান কিউ ল্যামডা বাই 4 পাই এপসাইলন 0 আর কি বলি, এটা ইন্টিগ্রেশন 0 হবে। তাহলে দেখ সাইন থিটা ডি থিটার ইন্টিগ্রেশন কত হয়? মাইনাস কস থিটা, আর লিমিটটা কত? 0 থেকে পাই। তার মানে এফ এর ভ্যালু কত আসছে? মাইনাস কমন নিলাম। আচ্ছা ভালো করেই করি, তোরা ইন্টিগ্রেশনটা হয়তো হয়নি বলে তোরা হয়তো গন্ডগোল হবে এই জায়গাটাতে, ভালো করে ইন্টিগ্রেশনটা করাচ্ছি না। দেখ তাহলে ক্যাপিটাল এফ সমান কিউ ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট আর সাইন থিটা ডি থিটার ইন্টিগ্রেশন হয় মাইনাস কস থিটা। তাহলে আমি লিখলাম মাইনাস কস থিটা উইথ লিমিট 0 টু পাই, দ্যাট গিভস মি মাইনাস কিউ ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট আর। এবার আপার লিমিট কস পাই মাইনাস লোয়ার লিমিট কস 0, ঠিক তো? এবার মাইনাসটা ভেতরে গুণ করব, তাহলে কত হবে? কিউ ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট আর, তাহলে হয়ে যাবে cos 0 মাইনাস cos পাই। এবার cos 0 এর ভ্যালু কত হয়? 1, তাহলে 1 মাইনাস cos পাই এর ভ্যালু -1 মানে কত হয়ে গেল? +1, সেই কারণে 0 তো আর হলো না। সো 2q ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট আর। এত ক্লিয়ার হয়ে গেল। এবার যদি আমি ল্যামডার ভ্যালুটা বসিয়ে দিই, ল্যামডা মানে কিউ বাই পাই আর, তাহলে আমি আরো একটা রিলেশন এখানে পেয়ে যেতে পারি। ল্যামডার ভ্যালু যদি বসাই কিউ বাই পাই আর, তাহলে ক্যাপিটাল এফ সমান 2q বাই 4 পাই এপসাইলন নট আর ইনটু ক্যাপিটাল কিউ বাই পাই আর, নাকি রে? এটাও হতে পারে একটা ভ্যালু। তো যে কোনো একটা ভ্যালু তুমি চয়েস করে নিতে পারো, তোমার অপশন যেটা থাকবে সেটাই তুমি রাইট দেবে। সো লিনিয়ার চার্জ ডেনসিটির উপর বেস করে এরকম টাইপের প্রবলেম অনেক সময় থাকতে পারে আমাদের। আই হোপ অঙ্কটা ভালো লাগলো, বুঝতে পারলাম কি হলো না হলো, ঠিক আছে? সো এই প্রবলেম পরীক্ষায় এসেছেও এবং আই হোপ আমরা এবার পারবো। তাহলে ফোর্স কি বুঝতে পারলাম যে কি করে ফোর্স ক্যালকুলেট করতে হয় চার্জ ডেনসিটি দিয়ে। আচ্ছা সেম কেস সারফেস দিয়ে হলে পারতাম আমরা, তাহলে ছোট্ট একটা সারফেসকে কনসেপ্ট করতাম, সেই সারফেসের উপর ভিত্তি করে একই রকম ভাবে করতাম, হয়তো টার্মগুলো এখানে আলাদা থাকতো। যদি আমরা কখনো পাই সারফেসের উপর ভিত্তি করে অঙ্ক, তখন আমরা করাবো, অসুবিধা নাই। এখন তো লিনিয়ারটা করলাম, বুঝতে পারলাম যে এর উপর ভিত্তি করে কেমন টাইপের প্রবলেম হয়। বলো আমরা কি ফোর্স কুলম্বস ল এই জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি? মোটামুটি আইডিয়া এসছে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, কিভাবে মোটামুটি আইডিয়া এসছে। যদি এটা আইডিয়া এসে যায় তাহলে আমরা এখন আলোচনা করব ইলেকট্রিক ফিল্ড নিয়ে। সো উই উইল বি টকিং অ্যাবাউট নাও ইলেকট্রিক ফিল্ড। সো টপিকের নাম লেখো ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ বাদিক মেটাচ্ছি না আমি, এইটা মেটাবো তো, হ্যাঁ এই দিকটা মেটাচ্ছি না। তো আচ্ছা তাড়াতাড়ি করো। এবার শোন, এইভাবে যদি পড়াই দিয়ে 10 মিনিট বসি, তাহলে তো পড়ানো আর কিছু হবে না আমার।
আচ্ছা টুকে না তাতে টুকে না। সেই জন্য আমি কি বলি যে অ্যাটলিস্ট কানটা আমার দিকে, চোখটা দিক বোর্ডে রেখে হাতটা নিচে যেন চলে, তাহলে পরে কিছুটা তো এগিয়ে থাকবে। আচ্ছা ওকে, ফোর্স তাহলে ক্লিয়ার হয়েছে একদম, অঙ্ক বুঝতে পারলাম, সমৃদ্ধ ক্লিয়ার হয়েছে সব মোটামুটি। ওকে, নাও উইল বি টকিং অ্যাবাউট ইলেকট্রিক ফিল্ড। প্লিজ, ইলেকট্রিক ফিল্ড কাকে বলে, যার উপর আমাদের পুরো চ্যাপ্টারটাই দাঁড়িয়ে আছে, ইলেকট্রিক ফিল্ড নিয়ে শুরু করলাম। ধরো আমি এখানে একটা কোনো চার্জ কিউ রাখলাম, কোনো একটা চার্জ কিউ কোনো এক জায়গায় রাখলাম, এবার তার আশেপাশে অঞ্চল জুড়ে না একটা অন্য কোনো চার্জকে নিয়ে এলে তার উপর সে একটা ফোর্স দেয়, মানে একটা চার্জ কিউ আমি এখানে প্লেস করলাম, এবার এর একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে এর উপর অন্য কোনো চার্জ এলে পরে সে তার উপর ফোর্স দিচ্ছে। এবার এই অঞ্চলটা কত বড় যদি আমরা থিওরিটিক্যালি দেখতে চাই, এই এদিকে থিওরিটিক্যালি দেখতে চাই, তাহলে ক্যাপিটাল এফ এর ভ্যালু 1/4πε0 q/r², ঠিক তো? আগেরটা আমি কুলম্বস ফোর্স বা কুলম্বের সূত্র পড়ালাম, এবার আমি ইলেকট্রিক ফিল্ড পড়াচ্ছি হলো। এবার তাহলে এইটা হচ্ছে ফোর্সের ভ্যালু যদি এখানে অন্য একটা স্মল কিউ চার্জকে প্লেস করা হয়। এখন থিওরিটিক্যালি আমি যত এই ফিল্ডের পরিমাণ বাড়াবো ফোর্সের পরিমাণ আস্তে আস্তে কমবে, ডিসটেন্স বাড়াচ্ছ এফ কমবে, কমতে 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 এফ এর ভ্যালু একটা জায়গায় তো জিরো হবেই রে ভাই। কখন না, তো সেইটাই আমি বার করতে চাইছি, এবং তুমি এখান থেকে দেখতে পাচ্ছ থিওরিটিক্যালি সেই আর এর ভ্যালু কত হবে, ইনফিনিটি। তার মানে থিওরিটিক্যালি বাই থিওরি যে একটা কোনো জায়গায় যদি চার্জকে প্লেস করে দিই তার জন্য অসীম দূরত্ব পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড বা ফোর্স ভ্যালিড থাকে, বাট অসীম দূরত্ব যাওয়ার দরকার নাই, কিছু দূর পরেই তার কি হয়, ফিল্ড কমে যায়। ঠিক আছে, তো আমরা মোটামুটি দেখলাম এত দূর পর্যন্ত, তো আমরা তো অসীম দূরত্ব পর্যন্ত যাচ্ছি না, উই এম নট গোয়িং অসীম দূরত্ব, আমি আর দূরত্ব পর্যন্ত যাচ্ছি, কোনো আর দূরত্ব। তো সে কোনো একটা চার্জকে এখান থেকে আর দূরত্বে আর একটা টেস্ট চার্জ নিলাম যার ভ্যালু 1, তাহলে একটা কিউ চার্জ যেটা অলরেডি আছে সেখানে একটা +1 চার্জ মানে ইউনিট পজিটিভ চার্জ, কথাটা মাথায় রাখবো আমরা, ইউনিট পজিটিভ চার্জ কে যদি এখানে রাখা হয় তাহলে তার উপর যে পরিমাণ ফোর্স কাজ করবে সেই ফোর্সটাকেই বলবো আমরা ইলেকট্রিক ফিল্ড। সো ইলেকট্রিক ফিল্ড কাকে বলে, কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একটা ইউনিট চার্জ পজিটিভ প্লেস করা হলে সেই ইউনিট পজিটিভ চার্জটা যে পরিমাণ ফোর্স এক্সপিরিয়েন্স করবে তাকে বলবো আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইএফআই, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, বাংলায় বলবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কাকে বলা হয়, তাহলে একটা কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটি ইউনিট পজিটিভ চার্জকে যদি রাখা হয় তার উপর যে পরিমাণ ফোর্স কাজ করবে সেই ফোর্সকে বলবো আমরা কি, সেই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বেসিক্যালি কত হবে, ই সমান না তো স্যার 1/4πε0 ইন্টু কিউ ইন্টু 1/r²। হ্যাঁ না বল, কেন, এই যে কিউটার ভ্যালু এখানে কত হতে হবে, 1, কিউ এর ভ্যালু কত হবে, 1। সেই কারণে আমরা ইলেকট্রিক ফিল্ডকে লিখবো 1/4πε0 কিউ বাই কত, r², ই সমান 1/4πε0 কিউ বাই r², ক্যাপিটাল ই সমান 1/4πε0 কিউ বাই r²। এর সাথে যদি এটাকে তুলনা করিস ভালো করে দেখ, তাহলে লজিক্যালি তুই ভালো করে দেখ যে এই পার্টটা পুরোটা হচ্ছে ই, হ্যাঁ না বল, এই পার্টটা ই, তার মানে আমি এখানে লিখতে পাচ্ছি যে এফ সমান কত হওয়া উচিত, কিউ ই। তাহলে এফ সমান কিউ ই আর ই সমান কত, তাহলে এফ বাই কিউ। তাহলে ফোর্স পার চার্জ এটাকেই আমরা বেসিক্যালি বলবো কি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এটাই না মাথায় থাকে ভাই ফিজিক্সে, যে ফোর্সকে চার্জ দিয়ে ভাগ করলে কি পাবি তুই, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ফোর্সকে চার্জ দিয়ে ভাগ করলে আমরা পাবো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। সো ই সমান কত হবে, এফ বাই কিউ, ই সমান হবে এফ বাই কিউ।
যদি আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ইউনিট বার করতে চাই, ইউনিট কত হবে না, তো সিজিএস ইউনিট কি হবে, সিজিএস ইউনিট হবে ডাইন বাই ইএসইউ, ডাইন পার ইএসইউ। আর এসআই ইউনিট কি হবে, নিউটন বাই কুলম, এটা হবে এসআই ইউনিট কি হবে, নিউটন পার কুলম। আবার দেখো নিউটন পার কুলম, এটাকে আমরা এভাবেও লিখতে পারি, নিউটন ইন্টু মিটার বাই কুলম ইন্টু মিটার। হতে পারে না, হতে পারে না, অবভিয়াসলি হতে পারে। এবার দেখো নিউটন ইন্টু মিটার, এটা মানে কি হয় জুল, নিউটন ইন্টু মিটার এটা মানে কি জুল, তাহলে এটা আমি এভাবে লিখতে পারি জুল বাই কুলম ইন্টু মিটার। আর পরে পড়বে জুল বাই কুলম, এটাকে বলা হয় ভোল্ট, জুল বাই কুলমকে কি বলা হয় ভোল্ট, সেই জন্য এসআই ইউনিট আর একটা হবে ভোল্ট পার মিটার। তাই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এসআই ইউনিট নিউটন পার কুলম্ব হয়, আবার ভোল্ট পার মিটারও হয়। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ইউনিট নিউটন পার কুলম্ব হয়, তার সঙ্গে সঙ্গে ভোল্ট পার মিটারও হয়, এটা মাথায় রাখবো আমরা। তাহলে লজিক্যালি কোন জায়গায় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে কি ধরো কোনো একটা জায়গায় কিউ পরিমাণ চার্জ আছে, সেখান থেকে কিছু দূরে যদি আমি একক ধনাত্মক আধানকে রাখি, ইউনিট পজিটিভ চার্জ, তার ওপর যে পরিমাণ ফোর্স কাজ করবে তাকেই বলবো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। সো বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে কি, কোনো একটা চার্জ আছে কিউ, তার আশেপাশে আমি একটা ইউনিট পজিটিভ চার্জকে রাখবো, ওই ইউনিট পজিটিভ চার্জের ওপর যে পরিমাণ ফোর্স কাজ করবে তাকে কি বলবো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। সো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে মনে থাকবে 1/4πε0 ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার, 1/4πε0 ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার। এবং তার সঙ্গে ফোর্সের সাথে রিলেশনটাও মনে রাখবে, এফ সমান কিউই, এফ সমান কি হয় কিউই, যেখানে স্মল কিউটা হচ্ছে ওই চার্জটা, যদি হয়ে যায় তখনই ফোর্স পাবো। মানে ইউনিট চার্জ থাকলে ফিল্ড, কিউ চার্জ থাকলেই ফোর্স, ইউনিট চার্জ থাকলে ফিল্ড, কিউ চার্জ থাকলেই ফোর্স, ইউনিট চার্জ থাকলে ফিল্ড, কিউ চার্জ থাকলেই ফোর্স। ক্লিয়ার? ক্লিয়ার এতদূর পর্যন্ত? একদম। তাহলে আমি যে সেমি সার্কুলার প্রবলেমটা করালাম, সেখানে যদি ইলেকট্রিক ফিল্ড বার করতে হতো, তাহলে সেন্টারে যে স্মল কিউ চার্জ রেখেছিলাম সেটা রাখার দরকার পড়তো না। হ্যাঁ না বলো? তার মানে সেই জায়গাটায় সমস্ত স্মল কিউ চার্জগুলো কি হয়ে যাবে বাদ, বাকি যা পড়ে থাকবে সেটাই কি হবে ফিল্ড। কনসেপ্টটা কি ক্লিয়ার হলো? কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি? তাহলে যেই জায়গাগুলোই আমরা ওই স্মল কিউ চার্জ প্লেস করছিলাম সেইগুলোর জায়গায় যদি 1 রেখে দিই, বাস তাহলে হয়ে গেল। কেমন? একটা এক্সাম্পল দিলে তোরা বুঝতে পারবি। একটা ট্রায়াঙ্গেলের প্রবলেম আমরা আগের দিন আজকেই করেছিলাম, একটু জাস্ট রিমেম্বার কর। কেমন না, তো এরকম একটা ট্রায়াঙ্গেল ছিল, মনে করে দেখ, আমি একদম শর্টে করাচ্ছি এবার যেহেতু জেনে গেছি। এবার আমরা এখানেও বলেছিলাম প্লাস কিউ, এখানেও বলেছিলাম প্লাস কিউ, এখানেও বলেছিলাম প্লাস কিউ। এবার আমি বলছি কি এই জায়গাটায় ফোর্স, এই জায়গাটায় ফোর্স। এবার ধর আমি এখানে প্লাস কিউ দেইনি, আমি এখানে দেইনি, আমি বলছি এই জায়গাটায় ফিল্ড কত হবে, তাহলে বার করতে পারবো না? এই দুটো চার্জ কিউ, এই দুটো চার্জ কিউ, এর ফিল্ড কত, তাহলে ইজিলি এখান থেকে বার করতে পারবো। তাহলে এখানে একটা পজিটিভ চার্জ ধরবো, হ্যাঁ না বল, ইউনিট পজিটিভ চার্জ, তাহলে এর জন্য ফিল্ডের ডিরেকশন এই দিকেই হবে, হ্যাঁ না বল, এর জন্য ফিল্ডের ডিরেকশন এই দিকেই হবে। যেমন প্রসেস করেছিলাম সেম, শুধু কিউ চার্জটা কি হয়ে যাবে বাদ, ওই কিউটা আর থাকবে না। ক্লিয়ার? এবার আমি এভাবেও ভাবতে পারি, এখানে ফোর্স বেরোলো, তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি বার করতে হয় তাহলে ফোর্সকে কি দিয়ে ভাগ করে দিবি ভাই? ওই কিউ দিয়ে ভাগ করবি, এই তো ফান্ডা আছে, তাহলেও আমার বেরিয়ে যাবে। তুমি যেভাবে যাওয়ার ইচ্ছা যাও, ফিজিক্স আর যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি ফাইনাল অ্যাপ্রোচ করতে পারবে, আনলেস পারবে না। আমি কি কনসেপ্টটা বোঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে জিনিসটা কি বলতে চাইছি? তাহলে ফোর্স থেকে আমি ইজিলি ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড থেকে ইজিলি ফোর্স বার করে নিতে পারবো যদি আমার ওই কিউ চার্জটা জানা থাকে। কিউ চার্জ যদি জানা না থাকে তাহলে আমরা পারবো না। কিউ চার্জ, চার্জের ইউনিট কি হয়? সিজিএস পদ্ধতিতে হয় ইএসইউ, আর এসআই পদ্ধতিতে কি হয় কুলম। এবং আমরা মনে রাখবো 1 কুলম সমান কত হয়? 3 × 10⁹ ইএসইউ। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে সিম্পল কনসেপ্ট। তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড সম্বন্ধে বুঝলাম 1/4πε0 Q/r² হয়। ক্লিয়ার? ক্লিয়ার। এবার ভাবো, আমি বলছি এরকমই একটা ধরো স্ফেয়ার আছে, এরকম একটা স্ফেয়ার, গোলক। এই গোলক থেকে
আমি সামহাউ আর দূরত্বে রেডিয়াস বরাবর কোন এক জায়গা আছে। ক্লিয়ার? এখানে আমি চার্জ দিয়ে রেখেছি কিউ, এখানে চার্জ দিয়ে রেখেছি কিউ, তাহলে এর সারফেস চার্জ ডেনসিটি কত হবে না তো সিগমা ইকুয়াল টু কিউ বাই 4 পাই আর স্কয়ার, এটা তো শিখেছিলাম আগের দিন, অবভিয়াসলি সেটা এসে গেলেন। আবার অ্যাকর্ডিং টু কুলম্বস থিওরি এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে না তো স্যার 1 বাই 4 পাই এপসাইলন 0 কিউ বাই আর স্কয়ার। হ্যাঁ না বল, এখন এসে গেলাম, প্লিজ রেফার টু দিস। কি করে ধরলাম না তো আমি চার্জ কিউ রেখেছি সেন্টারে, সেন্টার থেকে আর দূরত্বে চার্জ ভাবছি, তুমি পট করে আমাকে বলবে স্যার ইউ আর টকিং অ্যাবাউট কন্ট্রাডিকশন, কি করে চার্জ সারফেসে চলে যায়। আমি পুরো স্ফিয়ারকে এমন ভাবে ভাবছি যে পুরো চার্জ এখানে জমা আছে, যেমন করে আমরা ধরি পুরো পৃথিবীর মাস কোথায় জমা আছে, সেন্টারে। সেম কনসেপ্টে আমি ভাবছি, বুঝতে পেরেছি। তাহলে পরে এটা হতে পারে। আবার দেখো এখান থেকে কিউ এর ভ্যালুটা ইজিলি বার করা যায়, কত সিগমা ইন্টু 4 পাই আর স্কয়ার, অবভিয়াসলি পাওয়া যাবে। তাহলে এই কিউ এর ভ্যালুটা যদি এখানে বসানো হয় তাহলে পরে ই ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন 0 সিগমা ইন্টু 4 পাই আর স্কয়ার বাই আর স্কয়ার হতে বাধ্য। এবার তুমি এখান থেকে স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছ 4 পাই আর স্কয়ার কেটে গেলে পড়ে থাকছে 1 বাই এপসাইলন নট ইন্টু সিগমা। এটা কখন ভ্যাকুয়ামের ক্ষেত্রে, এটা কখন ভ্যাকুয়াম, যদি পুরো মিডিয়ামটা ভ্যাকুয়াম বা এয়ারে না থেকে কোনো একটা জল বা কোনো অন্য কোনো মিডিয়ামে ভরে দিই তখন এটা হয়ে যাবে 1 বাই কে এপসাইলন নট ইন্টু সিগমা। এই কেটাকে আমরা বলেছিলাম কি ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, এবং ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টকে ডিফাইন করা হয় এপসাইলন বাই এপসাইলন নট দ্বারা। অর্থাৎ কোন মাধ্যমের পরা বৈদ্যুতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট মানে হচ্ছে ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাত। দ্য রেশিও অফ permittivity of that medium to the permittivity of free space is referred to as the dielectric constant। তার মানে জলের তড়িৎ ভেদ্যতা, জলের পরাবৈদ্যুতিক ধ্রুবক ওয়াটারের কত হয় 80। তার মানে কোনো একটা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, জলের তড়িৎ ভেদ্যতা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার কত গুণ, 80 গুণ। এইভাবে ভাবতে হবে। তাহলে এভাবে ভাব, তাহলে বায়ু মাধ্যমে যে পরিমাণ ফোর্স কাজ করবে জলে তার 1/80 গুণ কাজ করবে। হ্যাঁ না বল, 1 কে তো ফোর্স, ঠিক বলছি কিনা? ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? তাহলে বায়ু মাধ্যমে যতটা ফোর্স কাজ করবে জল মাধ্যমে 1/80 গুণ কাজ করবে। কেন? 80 তো কাজ করছে, তাই না? 80 পরাবৈদ্যুতিক ধ্রুবক। এবার এই যে থিওরেমটা পেলে না, এইটাকে বলা হয় কুলম্বস থিওরেম। কুলম্বের সূত্র নয় কিন্তু, কুলম্বস থিওরেম, এটাকে বলবো আমরা কুলম্বস থিওরেম। ঠিক আছে, কুলম্বস থিওরেম মাথায় রাখবো। ই সমান 1/k এপসাইলন নট ইনটু সিগমা, এটাকে বলছি আমরা কুলম্বস থিওরেম। আই হোপ এই জায়গাটুকু বোঝাতে পারলাম সকলকেই। বলবে আমাকে কুলম্বস থিওরেম ক্লিয়ার হয়েছে? ওকে। এবার আমরা ইলেকট্রিক ফিল্ডটা এখানে দেখলাম 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই আর স্কয়ার। এখানে দেখো ই এর সাথে আর এর যদি ভ্যারিয়েবলটা দেখো, ভ্যারিয়েশন, তাহলে আর এর স্কোয়ারের সাথে চলছে। তার মানে আমি যদি ইলেকট্রিক ফিল্ডকে আর এর সাথে ভ্যারি করাই তাহলে ইলেকট্রিক ফিল্ড র্যাপিডলি আর এর বাড়ার সাথে সাথে কমবে। তার মানে অ্যাকচুয়ালি গ্রাফটা কেমন হবে, প্রপোর্শনালিটির জন্য এরকম হবে। হ্যাঁ না বল, র্যাপিডলি কমবে, আরো খারাপ ভাবে কমবে। হ্যাঁ না বল, তাই না? আর যদি ই প্রপোর্শনাল টু 1/r স্কয়ার করি, বলতো গ্রাফটা কেমন হবে? যদি আমি গ্রাফটা ই প্রপোর্শনাল টু 1/r স্কয়ার করতাম তাহলে গ্রাফটা কেমন হবে কে বলতে পারবে? স্ট্রেট লাইন নাকি রে? হ্যাঁ না বল, স্ট্রেট লাইন হবে। কেন? দেখ এই 1/r স্কয়ারটাকে কি ধরছি, এক্স, আর ই কে ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু কেমন হয়ে যাচ্ছে, mx। ওয়াই ইকুয়াল টু mx এর গ্রাফ এরকম হবে। সো এই দুটো গ্রাফ মাথায় রাখবি, ই ভার্সেস আর এন্ড ই ভার্সেস 1/r স্কয়ার। আবার এটাকে এইভাবে লেখা যায় যদি আর স্কয়ার নিয়ে নিতাম। আচ্ছা এটা বলতো, ই এর সাথে যদি আর স্কয়ার করতাম তাহলে এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হতো। হ্যাঁ না বল, ই প্রপোর্শনাল টু 1/r স্কয়ার যেহেতু, তাহলে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়ে যেত। বুঝতে পারছি ব্যাপারটা? সো যদি জিওমেট্রিতে কমন সেন্স থাকে তাহলে আমরা যে কোনো একটা ইকুয়েশন থেকে তার গ্রাফ ইজিলি অ্যাটলিস্ট ইমাজিন করতে পারবো যে কেমন রকমের হতে পারে। তাহলে আর হলে কি হতো, র্যাপিডলি ডিকে করতো নাকি রে, স্কোয়ার আছে বলে। আর যদি এখানে আর স্কোয়ার ভরে দিই
তাহলে কি হবে? হাইপারবোলা হবে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে। এত ক্লিয়ার হয়েছে? এত ক্লিয়ার হয়েছে? সবাই বলবে কি কারেন্টটা তো ফ্লিকার করছে কেন? ক্লিয়ার এত পর্যন্ত সবার বোঝাতে পেরেছি? ওকে, এবার আমরা আলোচনা করব তড়িৎ বলরেখা, ইলেকট্রিক ফোর্স অফ লাইন্স। টপিক লিখবে ইলেকট্রিক ফোর্স অফ লাইন্স। এত কি ক্লিয়ার হয়েছে সবার? বলবি আমাকে ইলেকট্রিক ফোর্স অফ লাইন্স। ইলেকট্রিক ফোর্স অফ লাইন্স কি না, তো স্ট্যাটিক ইলেকট্রিসিটি রিলেটেড প্রবলেমগুলোকে খুব সহজে বোঝার জন্য আমরা কিছু লাইনকে ইম্যাজিন করলাম, ইম্যাজিন করলাম কিছু লাইনকে এমন ভাবে যাতে করে ইলেকট্রোস্ট্যাটিক্স পড়াশোনা স্টাডি এটা খুব ইজি হয়। এই রকম লাইনগুলোকে আমরা কি বলছি না, তো ফোর্স অফ লাইন্স। লাইনগুলোকে এইভাবে ইম্যাজিন করা হলো যে কোনো একটা যদি প্লাস কিউ যুক্ত স্ফেয়ার হয়, প্লাস কিউ, তাহলে সেখান থেকে পারপেন্ডিকুলারলি লাইনগুলো সর্বদা বেরোবে। প্লাস কিউ চার্জ থেকে ইমাজিনারি লাইনগুলো বেরোবে, এবং আমার যদি কোনো জায়গায় মাইনাস কিউ থাকে তাহলে সেইখানে পারপেন্ডিকুলারলি এই ফোর্স অফ লাইন্স গুলো প্রবেশ করবে। মাথায় রাখবো এগুলো বাস্তব লাইন নয়, নো নো নো, দে আর নট রিয়েল। অ্যাকচুয়ালি এগুলোকে আমরা কি করলাম? ইমাজিন করলাম। এগুলোকে আমরা ইমাজিন করেছি ইলেকট্রোস্ট্যাটিক্স পড়াশোনা বোঝার সুবিধার্থে। স্যার কি করে এগুলো থেকে বুঝতে সুবিধা হয়? চল বোঝাই দেখ। ধর আমার কাছে এখানে একটা প্লাস কিউ চার্জ আছে। প্লাস কিউ চার্জ মানে এখান থেকে কি হচ্ছে? বলরেখা বের হচ্ছে, হ্যাঁ না বল, ঠিক তো? আর ধর এখানে মাইনাস কিউ আছে, এর বলরেখা ঢুকছে। তার মানে লজিক্যালি আমরা এরকম ভাবে ভাবতে পারি যে প্লাস কিউ থেকে বলরেখা ঢুকছে মাইনাস কিউ এ, প্লাস কিউ থেকে বেরোচ্ছে, ঢুকছে কোথায়? মাইনাস কিউ এ, এরকম ভাবে। তাহলে দেখ এই জায়গাটায় বলরেখাগুলো মনে হচ্ছে যেন সংকুচিত হচ্ছে। সংকুচিত হলে এদের মধ্যে কি হচ্ছে? অ্যাট্রাকশন ফোর্সটাকে বোঝাচ্ছে। তাহলে এই বলরেখা আস্তে আস্তে কি হচ্ছে? সংকুচিত হচ্ছে, যখন প্লাস থেকে মাইনাসে, কেন? প্লাস মাইনাস একে অপরকে টানছে, সেই জন্য এটা সংকোচন, কন্ট্রাডিকশন হচ্ছে বা কন্ট্রাকশন হচ্ছে বলে আকর্ষণটা বোঝাচ্ছে। বল কি হিসেবে? মানে বুঝলাম না। আমি ইমাজিন করলাম এমন ভাবে যে প্লাস কিউ থেকে বেরিয়ে আসে, মাইনাস কিউ এ প্রবেশ করে। ইমাজিনারি লাইন্স, যেমন যেমন তুই তো জানিস যে আমাদের পৃথিবীতে ম্যাগনেটোস্ফিয়ার আছে, ম্যাগনেটিক ফোর্স আছে, কিন্তু সেই ফোর্সটা কিভাবে কাজ করে সেটা কি তুই জানতে পারিস? কিন্তু আমি যদি একটা ইমাজিনারি লাইন ভাবি যে নর্থ থেকে বেরোচ্ছে, নর্থ পোল অফ ম্যাগনেট, এবং সাউথ পোলে গিয়ে ঢুকছে, তাহলে দেখ ইমাজিন করাটা কি হচ্ছে? ইজিয়ার হচ্ছে। ওই ইজি করার জন্য আমি এটাকে ভাবলাম। তুই দেখ এর পরেরটা তাহলে আরো ভালো বুঝবি। তাকাই দিকে রূপম, ধর প্লাস কিউ এ কি করছে? সবসময় ফোর্স অফ লাইন্স বার করছে, ঠিক তো? আবার ধর এখানে আর একটা প্লাস কিউ আছে, এও কি করছে? বার করছে। তাহলে এরা দুজনে যদি ফোর্স অফ লাইন পরস্পর বের করে দেয়, তাহলে দেখ এদের কাছে আসার পরিমাণ একদমই প্রায় নেই। যেমন ধর ঝাড়ু বা ঝাঁটার কথা ভাব, ঝাঁটার উন্মুক্ত প্রান্ত দুটোকে যদি আমি কাছাকাছি নিয়ে আসতে চাই, একটা টাইম পদ্ধতি তারা আর কাছাকাছি আসবে না, কেন? ঝাঁটার খিলগুলো পরস্পরকে কি করবে? অপোজ করবে। এখানে সেই ঝাঁটার খিলের মতো ভাবতে পারিস। ঠিক বোঝাতে পারলাম ব্যাপারটা? যে আমি যত কাছে নিয়ে আসতে চাইবো, ঝাঁটার খিলগুলো কি হবে? বেন্ড হবে। অর্থাৎ আমি যত এখানে আনতে চাইছি না, ফোর্স অফ লাইন্স গুলো বেন্ড হয়ে যাচ্ছে, পুরো বেন্ড দিয়ে এই জায়গাটায় কোনো ফিল্ড পাওয়া যাচ্ছে না। এটাকে অ্যাকচুয়ালি বলবো নাল পয়েন্ট। কি বলবো? নাল পয়েন্ট। তো যেখানে কোনো ফিল্ড পাবো না অ্যাকচুয়ালি, সেটাকে বলা হয় নাল পয়েন্ট। নাল পয়েন্ট, এই বোঝাতে পারলাম রূপম? এইভাবে তাহলে ফোর্স অফ লাইন্স, এই ইলেকট্রিক ফোর্স অফ লাইন্সের কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো যদি এখন লেখা প্রশ্ন হতো তাহলে বলতাম যে ইম্পর্টেন্ট, কিন্তু যেহেতু লেখা প্রশ্ন নাই, তাহলে এখান থেকে কি হতে পারে? এমসিকিউ হতে পারে। কেমন এমসিকিউ হতে পারে? আমাকে কতগুলো পয়েন্ট বলে দিল, দিয়ে বলে দিল হুইচ অফ দিস আর দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ ইলেকট্রিক ফোর্স অফ লাইন, 1 2 3 এরকম ভাবে যে অপশনগুলো থাকে। সো আমাকে ক্যারেক্টারিস্টিক্স গুলো জানতে হবে। নাম্বার 1, এটা অলওয়েজ প্লাস থেকে বেরোবে অ্যান্ড অলওয়েজ নেগেটিভ বা মাইনাসে গিয়ে প্রবেশ করবে। ফোর্স অফ লাইন্স যেখানে ঘন মানে কাছাকাছি আছে, সেই জায়গাটা ইলেকট্রিক ফিল্ড স্ট্রং, আর যেখানে দূরে দূরে আছে সেখানে ইলেকট্রিক ফিল্ড কি? উইক। তাহলে মোটামুটি আমরা বুঝলাম যদি ফোর্স অফ লাইন গুলো ঘন ঘন হয়, ডেন্সড হয়, সেই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কি হবে? বেশি স্ট্রং। আর যদি একটু দূরে 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 হয়, তাহলে সেই জায়গাটায় কি হবে? উইক। এইটুকু বুঝতে পারলাম। 3 নাম্বার, এই ফোর্স অফ লাইন গুলো কখনো পরস্পরকে ছেদ করবে না। কেন?
এই যে ফোর্স অফ লাইন, এটা ধরো একটা ফোর্স অফ লাইন, এখানে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি না, ওই ট্যানজেন্টটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনকে প্রকাশ করে, মানে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে কাজ করছে। তাহলে ইলেকট্রিক ফোর্স অফ লাইনের কোনো একটা পয়েন্টে যদি আমি একটা ট্যানজেন্ট স্পর্শক আঁকি, তাহলে সেই ট্যানজেন্ট বা স্পর্শক ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনকে বোঝায়, ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে কাজ করছে, ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে কাজ করছে। যেমন আমি সুতোয় যদি একটা ঢিল বেঁধে ঘোরাই, তাহলে তার ট্যানজেন্ট সবসময় ডাইরেক্ট করে যে সুতোর যদি ছিঁড়ে যায় ঢিলটা কোন দিকে যাবে। তাহলে এখানেও সেই রকমই, যে এর কোনো একটা পয়েন্টের ট্যানজেন্ট আমার কি করছে, ডিসিশন নিচ্ছে ওয়েদার ইলেকট্রিক ফিল্ড কি হবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। এবার যদি দুটো ফোর্স অফ লাইন পরস্পরকে ইন্টারসেক্ট করতো, ছেদ করতো, তাহলে দুটো ফোর্স অফ লাইন যদি পরস্পরকে ছেদ করতো, তাহলে এই ছেদ বিন্দুতে এর দিকে একটা ডাইরেকশন, এর দিকে একটা ডাইরেকশন। তার মানে ইট ইজ নেসেসারিলি আমি বলতে পারতাম যে একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের দুটো দিক আছে, যেটা বাস্তবে অসম্ভব। কেন? আলটিমেটলি এই দুটোকে মিলে একটাই ডাইরেকশন কাজ করবে। একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের দুটো ডাইরেকশন হতে পারে না, হবে না। সো হবে না, রেজাল্ট্যান্ট হয়ে কি হয়ে যাবে, একটাই। কিন্তু বাস্তবে রেজাল্ট্যান্ট তো আমি করতে পারবো না, কারণ দুটো লাইন মানে কি এখানে দুটো দিক থাকবেই, তো বাস্তবে এটা কি হবে, ইম্পসিবল। সো সেই কারণে দুটো ফোর্স অফ লাইন কখনো পরস্পরকে ইন্টারসেক্ট করতে পারবে না, দুটো লাইন কখনো পরস্পরকে ইন্টারসেক্ট করতে পারবে না। একটা ফোর্স অফ লাইন এরখানে যদি আমি একটা ইউনিট পজিটিভ চার্জ বা কোনো একটা পজিটিভ চার্জকে রাখি, সেটা সব সময় কোনো একটা পথ বরাবর যাবে। কিভাবে যাবে তুই এখানে হিসাব কর, তাহলে নিশ্চয়ই সে প্লাস থেকে মাইনাসের দিকে যাবে, হ্যাঁ না বল। তাহলে প্লাস থেকে মাইনাসে গেলে পরে আমরা এখানে কি বলবো, এই পজিটিভ চার্জটা যেই দিকে যাচ্ছে ইলেকট্রিক ফোর্স অফ লাইনও সেই দিকে, অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড তার ট্যানজেন্ট বরাবর কাজ করছে, হ্যাঁ না বল। সো আমি যদি কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা ইউনিট পজিটিভ, এই যে কথাটা বলছি না, খুব ইম্পর্টেন্ট কথা, শুনছিস না ওকে, যে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি আমি একটা ইউনিট পজিটিভ চার্জকে প্লেস করি, তার গতিপথ যেমন হবে তার ট্যানজেন্ট বরাবরই হবে ইলেকট্রিক ফিল্ড। এটা আমরা চোখে দেখতে পাবো, কারণ পজিটিভ চার্জটা ওইদিকেই যাবে। তাহলে চেঞ্জ হতে পারে, অবভিয়াসলি চেঞ্জ হবে, হবেই, ও তো তার উপর ইফেক্ট ফেলবে, অবভিয়াসলি ফেলবে। এত ক্লিয়ার হয়েছে? তাহলে ইলেকট্রিক ফোর্স অফ লাইন্স গুলো বোঝাতে পারলাম, ইলেকট্রিক ফোর্স অফ লাইন্স গুলো কি জিনিস কনসেপ্টটা বোঝাতে পারলাম। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার পড়বো আমরা ইলেকট্রিক ডাইপোল। কটা বাজলো কটা রে? ইলেকট্রিক ডাইপোল আজ পড়াবো? হ্যাঁ, টিপিপি আজকে আমি জেরক্স করতে পারিনি, দোকান বন্ধ। এটা টিপিপি ছিল, কালকে দেবো, সোমবার তো কালকে দেবো, যাতে করে তোরা এক সপ্তাহ টাইম পাস করার জন্য। সেজন্য আজকে জেরক্স স্টার্ট করতে পারলাম না, আমি বন্ধ বলে। আচ্ছা, একটা প্রবলেম চয়েস করে দিয়ে ছাড়বো আজকে, একটা প্রবলেম, লাস্ট প্রবলেম করি। চল এদিকে টাকা, এই কোশ্চেনটা দেখ ভালো করে। ধর দুটো পিথ বল, পিথ বল মানে কি বলতো, থার্মোকলের কোন একটা বল ভাব, এই প্লিজ। তাহলে থার্মোকলের দুটো পিথ বল, প্লিজ অঙ্কটা একটু এস্টাবলিশ, প্রতিষ্ঠা করতে দে অঙ্কটা, বোঝ। এবার কি করছি, একই বিন্দু থেকে দুটো তার দিয়ে ঝোলাচ্ছি, ভালো করে বোঝ। তাহলে নিশ্চয় এইরকম ভাবে ঝুলবে, হ্যাঁ না বল, টাচ হয়ে আছে, ঝুলছে এরকম ভাবে। এবার দুটোই থার্মোকল দিয়ে তৈরি। এবার আমি ধর দুটোতেই সেম চার্জ দিলাম, দুটোতেই সেম চার্জ, এটাতেও প্লাস কিউ, এটাতেও প্লাস কিউ। তাহলে কি হবে, দুটোর মধ্যে রিপালশন হবে, ইয়েস অর নো? রিপালশন হওয়ার ফলে এর সেকেন্ড যে অবস্থাটা হবে সেটা কেমন হবে না, তো একটা এখানে চলে গেল, একটা এখানে চলে গেল, এবং তাদের মধ্যে ডিস্টেন্সটা ধর এক্স। আমি কি বলতে পারলাম, তাদের ডিস্টেন্সটা এক্স। এখন আমি জানতে চাইছি যে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত বা দড়িতে টান কত। এখন টেনশন কাজ করছে, টেনশনের কাজ কত, আমি কোশ্চেনটা এস্টাবলিশ করাতে পারলাম। আমি দুটো পিথ বলকে এভাবে ঝুলিয়ে রেখেছিলাম এবং তার মধ্যে প্লাস কিউ চার্জ দিয়ে দিলাম, তার ফলে সেকেন্ড সিচুয়েশন এরকম দাঁড়ালো আমার। ধরলাম দড়ির লেন্থ এল, তাহলে পরে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আমাকে বলো থিটার ভ্যালু কত হবে। চলো
কই দেখি কি অ্যাপ্রোচ করতে পারো। অ্যাপ্রোচ চলো দেখি। থিটা আর টি দুটোর ভ্যালু বার করো। কোশ্চেনটা কি এস্টাবলিশ করাতে পেরেছি, বোঝাতে পেরেছি কোশ্চেনটা আমি? ভালো কোশ্চেন। ঠিক আছে। টি কস থিটা মানে দেখি থিটা টি কই, টি কে ভাঙিস নি কেন? টি সাইন থিটা, হ্যাঁ ঠিক আছে। যদি চার্জ আলাদা হয় আলাদা হবে, চার্জ আলাদা হলে আলাদা হবে। চার্জ একই হলে তো সেম হয়ে যাবে না, ফোর্স সেম কাজ করবে। ওটা চার্জ আলাদা হলে পরে তখন বেশি হয়, ঠিক আছে। আবার দুটোর মাস যদি দেওয়া থাকে, মাসের ক্ষেত্রে সেটা ডিপেন্ড করবে। আস্তে একটা অঙ্ক দিয়েছি, সেই অঙ্কটা করো। দেবযানী হয়েছে? এই তাড়াতাড়ি অঙ্কটা ভাবো, বোঝো কি হবে। অ্যাপ্রোচ বলো আমাকে, অস্মিত অ্যাপ্রোচ বলো কি হচ্ছে। দেখ তাকা, এদিকে তাকা, এইদিকে দেখ। আচ্ছা তুই বল, এই দুটোর মধ্যে একটা ফোর্স কাজ করছে বলে তো দূরে দূরে ঠেলে দিয়েছে, তাহলে অবভিয়াসলি এইদিকে একটা ফোর্স কাজ করছে, সেটা এফ, ঠিক তো? আর এফ এর ভ্যালু কত? 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার বাই কত? এক্স স্কোয়ার। হ্যাঁ না বল, কেমন ডিস্টেন্স কত? এক্স, ডিস্টেন্স এক্স। এবার আর এই বডিটার যদি মাস এম হয় তাহলে নিচের দিকে কি কাজ করবে? এমজি। এবার এটা যদি টি হয় তাহলে অবভিয়াসলি আমি টি কে দেখ দুটো পার্টে ভাঙতে পারবো, হ্যাঁ না বল? দুটো পার্টে ভাঙা যাবে না? তাহলে এটা থিটা হলে এটা থিটা, হ্যাঁ না বল? তাহলে এই দিকটা কি হবে? টি কস থিটা, এই দিকটা কি হবে? টি সাইন থিটা। তাহলে লজিক্যালি টি কস থিটা মানে কত দেখছি আমি? এমজি। আর টি সাইন থিটা মানে দেখছি আমি কত? 1/4πε0 কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এবার দেখ, আচ্ছা 1/4πε0টা খুব বড় লাগছে না? তাহলে আমি যদি এসআই না গিয়ে, যেহেতু আমার কিছু বলেনি, আমি সিজিএস গেলে কি এখানে বেটার হতো না? হ্যাঁ না বল? তাই এই সব জায়গায় যদি এসআই না দেওয়া থাকে তাহলে আমার বুদ্ধিমানের কাজ হবে এই সমস্ত জায়গায় সিজিএস অ্যাপ্রোচটা নেওয়া, তাহলে আমার সুবিধা হয়ে গেল। আর যদি তোমাকে অপশনে এসআই ফোর্স করে যাও তাহলে আর কিছু করার নাই, তোমাকে তো এসআই যেতে হবে। তাহলে এখন এখান থেকে অ্যাঙ্গেলটা বার করে নিতে পারবো। তাহলে কত হবে? ট্যান থিটা, দুটোকে ভাগ করে দাও, তাহলে কিউ স্কোয়ার বাই কে এক্স স্কোয়ার এমজি, নাকি রে? ঠিক। তাহলে এখান থেকে থিটা বেরিয়ে গেল, থিটা শুড বি ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ কিউ স্কোয়ার বাই কে এক্স স্কোয়ার এমজি, ঠিক বলছি তো? আর থিটা যদি বেরিয়ে যায় তাহলে এখান থেকে তুমি যে কোনো একটা জায়গা থেকে টি বেরিয়ে যাবে, হ্যাঁ না বল? ঠিক বলছি তো? তাহলে ইজিলি এখান থেকে বেরিয়ে গেল। কোনটা? এই পুরোটাকে তো? হ্যাঁ পুরোটাকে কেটে শুনে যাবে, যেটা আমি আগে করেছিলাম। আমি এটাকে 1/k ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ধরে করলাম, ঠিক আছে। তাহলে নেক্সট দিন কালকে আমি টিপিপি দেবো এটার উপর, এই ইলেকট্রিক ফিল্ড কুলম্বের উপর। প্লিজ তোমরা আজকে কুলম্বের সূত্রটা একটু পড়ে নিও, এবং কুলম্বের সূত্রের পর আমরা নেক্সট দিন কালকে ইলেকট্রিক ডাইপোলটা পড়াবো, ঠিক আছে।